৪৯তম মহান বিজয় দিবস উদযাপনের অপেক্ষায় জাতীয় স্মৃতিসৌধে বীরদের শ্রদ্ধা জানাতে সব প্রস্তুতি শেষ। নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা, স্বাস্থ্যবিধি মানার ওপর নজরদারি। সম্ভাবনার পদ্মা সেতুকে ঘিরে স্বপ্ন বুনছেন দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের কোটি মানুষ। সেতু চালু হওয়ার আগেই পরিকল্পিত বিনিয়োগ পরিকল্পনার তাগিদ। ৫৫ বছর পর চালু হতে যাচ্ছে চিলাহাটি হলদিবাড়ি রেলপথ। বৃহস্পতিবার হাসিনা মোদি ভার্চুয়াল বৈঠকে আনুষ্ঠানিক ঘোষণা, অপেক্ষায় নীলফামারীবাসী। এবং যুক্তরাষ্ট্রে শুরু হলো ফাইজার বায়োএনটেকের টিকা প্রয়োগ। নিউ ইয়র্কের একটি হাসপাতালের নার্স সান্দ্রা নিলেন প্রথম টিকা। ব্রিটেনে নতুন ধরনের করোনা ভাইরাস শনাক্ত। ভোরের সময়ে সঙ্গে আছি আমি মিজানুর রহমান খবির। ৪৯তম বিজয় দিবস উদযাপনের অপেক্ষায় জাতি। করোনা মহামারীর কারণে দীর্ঘ সময় বন্ধ থাকার পর খুলে দেয়া হচ্ছে সাভারে জাতীয় স্মৃতিসৌধ। তবে দিবসটি উদযাপনের জন্য স্বাস্থ্যবিধি মানার উপর কড়াকড়ি আরোপ করেছে কর্তৃপক্ষ। ১৬ ডিসেম্বর ভোরের সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষে সামরিক সচিবগণ জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। পরে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন দিবসটি উদযাপনের জন্য স্মৃতিসৌধে প্রবেশ করতে পারবে। সাভার থেকে মোজাফফর হোসেন জয়ের তথ্য, মনির হোসেনের ছবি নিয়ে রিপোর্ট। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনের দ্বার প্রান্তে বাংলাদেশ। ইতিহাসের এমনই এক সন্ধিক্ষণে বিজয় দিবসের অপেক্ষায় পুরো জাতি। আগামীকাল ভোরের সূর্যোদয়ের সাথে সাথে ৭১-এর মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগী বীর শহীদদের শ্রদ্ধায় বিউগলের সুর বেজে উঠবে সৌধ প্রাঙ্গণে। তাই তো সাভার জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ ধোয়ামোছা ও রং তুলির আঁচড়ে সাজিয়ে তোলার কাজ চলছে প্রায় মাসব্যাপী। বিভিন্ন স্থানে আলো দিয়ে সাজানো হয়েছে হেরিংবন পথ, আর বাগান মালিদের হাতের ছোঁয়ায় লাল সবুজের সাথে বাহারি ফুলে সাজিয়ে তোলা হয়েছে সৌধ চত্বর। এদিকে বিজয় দিবস উদযাপনকে ঘিরে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। এ সময় পুলিশ ও স্বাস্থ্যবিধি মেনেই দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন ঢাকা জেলা পুলিশ সুপার। আমাদের সাদা পোশাকে পুলিশ থাকবে, ইউনিফর্মে পুলিশ থাকবে, সিসি ক্যামেরা থাকবে, সব ধরনের নিরাপত্তা আমরা দিব। এবং আমরা এবছর বাড়তি আয়োজন হচ্ছে, আমাদের পুলিশ সদস্যরাও এই স্বাস্থ্যবিধি মেনে তারা দায়িত্ব পালন করবে। গণপূর্ত অধিদপ্তরের পক্ষ থেকেও জানানো হয়েছে শুধুমাত্র স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরেই সৌধ প্রাঙ্গণে প্রবেশ করে শ্রদ্ধা নিবেদন করা যাবে। সেই লক্ষ্যেই তাদের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। স্বাস্থ্যবিধি মেনেই কিন্তু সবকিছু করতে হবে। সুতরাং আমরা অনুরোধ করব যারাই ফুল দিতে আসবেন তারা স্বাস্থ্যবিধি মেনে এখানে ফুল দিবেন। কোভিড-১৯ মহামারীর কারণে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপন সরকারিভাবে স্থগিত করা হয়েছিল। দীর্ঘ ৯ মাস পর আবারও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে স্মৃতিসৌধ একদিনের জন্য উন্মুক্ত করতে যাচ্ছে গণপূর্ত অধিদপ্তর। সময় সংবাদ, সাভার। ফসলের মাঠে বঙ্গবন্ধুর অবয়ব, স্মৃতিসৌধ অহংকারের জাতীয় পতাকা। ময়মনসিংহের কৃষক আব্দুল কাদির পরম যত্নে হাতে বোনা শস্যে ফুটিয়ে তুলেছেন পুরো বাংলাদেশ। এই নিয়ে রিপোর্ট থাকছে সংবাদের শেষে। ভোরের সূর্যোদয়ের সাথে সাথে ৭১-এর অকুতোভয় বীরদের শ্রদ্ধা ভরে স্মরণ করবে জাতি। ফুলের শ্রদ্ধায় ছেয়ে যাবে স্মৃতির মিনার। মহান বিজয় দিবসের প্রাক্কালে ব্যস্ত সময় পার করছেন ফুল ব্যবসায়ীরা। সে কথা জানাতে এই মুহূর্তে রাজধানীর শাহবাগে আছেন রিপোর্টার ওবায়দ মামুন। আমরা সরাসরি তার কাছে যাব। মামুন, কবির, আপনি জানেন যে আর কয়েক ঘন্টা পরেই ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস, অর্থাৎ ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে যে বাংলাদেশিরা বা বাঙালিরা যে স্বাধীনতা অর্জন করেছে, সেই শহীদদের স্মরণে বা শহীদদের শ্রদ্ধার্থে কিন্তু আগামীকাল বাঙালিরা তাদের যে সাভারের জাতীয় স্মৃতিসৌধ রয়েছে সেখানে শ্রদ্ধা জানাবে। আর এই ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসকে সামনে রেখেই কিন্তু আমরা অর্থাৎ যেখানে রয়েছি শাহবাগে, এখানে আপনি জানেন যে রাজধানীতে যে কয়েকটি বড় ফুলের বাজার রয়েছে তার মধ্যে শাহবাগের এই ফুলের বাজারটি কিন্তু অন্যতম একটি বাজার। এখানেই কিন্তু আসলে জমে উঠেছে ফুলের বাজার এবং বছরে যে কয়েকটি উৎসব বা যে কয়েকটি বড় বড় ইভেন্ট রয়েছে তার মধ্যে কিন্তু আমাদের এই বাংলাদেশের যে সবচেয়ে বড় গৌরবের যে মহান বিজয় দিবস, সেই দিবসটাকে লক্ষ্য করেই কিন্তু বা কেন্দ্র করেই কিন্তু এখানে ফুলের বেচা কেনা হয়ে থাকে। এবং এখান থেকে কিন্তু আজকে মূলত
পাইকাররা অর্থাৎ ঢাকার বা ঢাকার পার্শ্ববর্তী যে জেলাগুলি রয়েছে বা অঞ্চলগুলি রয়েছে সেখানে প্রত্যেক পাইকাররা কিন্তু এখান থেকে এসে অর্থাৎ ফুল কিনে নিয়ে যান, কারণ আগামীকাল যে বিজয় দিবস সেই বিজয় দিবসকে কেন্দ্র করেই কিন্তু এখান থেকে ফুলের বেচাকেনা হয়ে থাকে। এবং বলা চলে বছরের যে কয়েকটি বড় দিবস বা বড় অনুষ্ঠান বা রাষ্ট্রীয় যে দিবস থাকে তার মধ্যে এটি অন্যতম, এবং এই দিবসকে কেন্দ্র করেই কিন্তু আসলে এই ফুলের বেচাকেনা হয়ে থাকে। কারণ ফুল পবিত্রতা, শ্রদ্ধা এবং ভালোবাসার প্রতীক। সেই শহীদদের শ্রদ্ধা এবং সম্মান জানাতেই কিন্তু আমরা সাভারের শহীদদের শ্রদ্ধা জানাই এই ফুল দিয়ে। আর ব্যবসায়ীরা আমাদেরকে বলেছেন যে এখানে গোলাপ, গ্লাডিলাস এবং হাসনাহানা এবং গন্ধরাজ এই ফুলগুলি, গন্ধরাজ এবং গাঁদা ফুল, এই ফুলগুলি কিন্তু আসলে বেশি বেচাকেনা হয়ে থাকে এখানে। এবং আপনি দেখবেন যে এখানে কিন্তু পুরো পাইকারি যে বাজার সেটি কিন্তু আসলে জমে উঠেছে। এখান থেকেই মূলত যে পাইকার বা খুচরা বিক্রেতা রয়েছেন, যারা দোকানি বা ফুলের ব্যবসা করেন, তারা কিন্তু এখান থেকে বিভিন্ন ধরনের চাহিদা মাফিক ফুল নিয়ে যান। এবং অনেকেই অর্থাৎ বিভিন্ন যে রাজনৈতিক সংগঠন, রাজনৈতিক, সামাজিক বা সাংস্কৃতিক সংগঠনগুলো রয়েছে, তারা কিন্তু আজকে এখানে এই শাহবাগে অর্থাৎ কিছু কম দামে বা সুলভ মূল্যে ফুল পাওয়ার জন্য এখানে কিন্তু আসলে অর্ডার করে থাকেন, এবং এখান থেকে কিন্তু তার চাহিদা মাফিক তাদেরকে ফুল বা ফুলের যে তোড়া রয়েছে সেগুলি আসলে সরবরাহ করা হয়ে থাকে এখানে। আর আরেকটি বিষয় বলবো যে আগামী যেহেতু কয়েক ঘন্টা পরেই 16 ডিসেম্বর এবং আজকে সারা দিন এবং আগামীকাল সকাল পর্যন্ত কিন্তু এই জায়গাটি আসলে ভরপুর বেচাকেনা হয়ে থাকবে। এবং একটি বিষয় আমি বলে রাখি যে এখানে কয়েকজন ফুল বিক্রেতা রয়েছেন, তাদের সাথে আসলে কথা বলবো। আচ্ছা, আজকে বেচাকেনা কেমন? আগামীকাল যেহেতু 16 ডিসেম্বর মহান বিজয় দিবস, একটু বলবেন? একটু বাজার মন্দে আছে, কিন্তু আগামীকালকে একটু বাড়বে। কি কি ধরনের ফুল এখানে? এখানে বিভিন্ন ধরনের ফুল আসে, গোলাপ, গেন্দা, রজনীগন্ধা, মাম ফুল, রজনীগন্ধার চেন, মামের চেন, মালা। দিবসগুলোতে কি ধরনের ফুল বেশি বিক্রি হয়ে থাকে? বেশি আপনার গেন্দা ফুলটা বিক্রি হয় বেশি, গেন্দা, গোলাপ, এই দুটোই বেশি বিক্রি হয়। ঠিক আছে কবির, আপনি জানলেন যে এখানে আসলে কি কি ধরনের ফুল বিক্রি হয়ে থাকে। আরেকটি বিষয় বলবো যে এই ফুলগুলি কিন্তু মূলত যশোরের যে গদখালি রয়েছে, যশোরের গদখালি, সাভার এবং সাদুল্লাপুর থেকে কিন্তু এই ফুলগুলি বেশি এসে থাকে এই রাজধানীর বাজারগুলোতে। অর্থাৎ রাজধানীর যে কয়েকটি ফুলের বাজার রয়েছে এগুলো কিন্তু বেশিরভাগই যোগান হয়ে থাকে আপনার যশোরের গদখালি থেকে, এবং চুয়াডাঙ্গা থেকেও কিন্তু বেশ কিছু ফুল আসে। আর বেশ কয়েক বছর ধরে সাভারে যে গোলাপ বাগান বা গোলাপের বাজার, সেখান থেকেও কিন্তু এই ফুলগুলি আমাদের রাজধানী বা বিভিন্ন রাজধানীর যে ফুলের বাজারগুলি রয়েছে সেখানে কিন্তু মূলত এই ফুলগুলো আসলে এসে থাকে। এবং এখান থেকেই রাজধানীর চারপাশে অর্থাৎ ঢাকা সহ ঢাকা আশপাশে যে এলাকাগুলি রয়েছে সেখানেই মূলত এই ফুলগুলো ছড়িয়ে যায়, এবং বিভিন্ন দিবসকে কেন্দ্র করেই আসলে এখানে বেচাকেনা হয়ে থাকে। যদি সব সময় কিন্তু এই শাহবাগের এই ফুলের বাজারটি জমে থাকে, আর বিশেষ করে যখন কোনো বড় ধরনের রাষ্ট্রীয় বা জাতীয় দিবস থাকে তখনই কিন্তু মূলত এই বাজারগুলিতে আসলে ব্যাপক চাহিদা থাকে। ক্রেতা বিক্রেতাদের আসলে পদচারণা, ক্রেতা বিক্রেতাদের প্রচণ্ড ভিড় থাকে মূলত এই ফুলের বাজারকে কেন্দ্র করে। তো এখানে আসলে মূলত যে ফুলগুলো বেশি বিক্রি হয়ে থাকে দিবসকে কেন্দ্র করে, তার মধ্যে অন্যতম হচ্ছে গাঁদা ফুল এবং গোলাপ ফুল। তো আর একটা বিষয় বলবো যে আগামীকাল যেহেতু বা কয়েক ঘন্টা পরে যেহেতু আপনার মহান বিজয় দিবস উদযাপিত হবে, সেই মহান বিজয় দিবসকে কেন্দ্র করেই কিন্তু রাজধানীর শাহবাগে যে ফুলের বাজার রয়েছে সেখানে আসলে ক্রেতা বিক্রেতাদের উপচে পড়া ভিড় এই মুহূর্তে বিরাজ করছে। এবং এটি আসলে আপনারা শুনেছেন যে কিছুক্ষণ আগেও যে আজকে সারাদিনেই কিন্তু এই ভিড়টি থাকবে এবং সবচেয়ে বেশি বেচাকেনা হবে আগামীকাল ভোর পর্যন্ত। তো খুবই এই ছিল আমার কাছে ফুলের বাজারের সবশেষ। পদ্মা সেতু শুধু একটি সেতু নয়, একটি সম্ভাবনারও নাম। দেশের দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের কোটি মানুষের জীবন জীবিকায় আনবে জাদুকরী পরিবর্তন। বলা হচ্ছে অন্তত 1.5 থেকে 2% প্রবৃদ্ধি যোগ করবে বাংলাদেশের ঝুলিতে। পরিকল্পনা মন্ত্রী জানান, দক্ষিণাঞ্চলের অবকাঠামো উন্নয়নের জন্য মাস্টার প্ল্যান করার পরিকল্পনা আছে সরকারের। অর্থনীতিবিদরা বলছেন, সেতু চালু হওয়ার আগেই পদ্মার 2 পার ঘিরে বিনিয়োগের পরিকল্পনা করা জরুরি। রিপোর্ট সানবির রূপলের। 80 বছর বয়সী পদ্মাপাড়ের আবুল মোল্লা জানেন না প্রবৃদ্ধির জটিল হিসাব নিকাশ। তবে যে পদ্মার ভাঙন দেখে বড় হয়েছেন, সেই পদ্মার উপরের একটি সেতু জীবন জীবিকা বদলে দেওয়ার স্বপ্ন দেখাচ্ছে, তাতে কোনো সন্দেহ নেই। যাদের ভিটেমাটির উপর দিয়ে গড়ে উঠেছে সেতু, পরিবর্তন তাদেরকেও প্রশান্তি দেয়। আমার বসে আমি চিন্তা করি হবে করে হয়েছে ভালোই,
রাস্তাঘাট ক্লিয়ার হয়েছে। জমির দাম বেড়ে যাবে, পাশাপাশি এখানে অনেক ইন্ডাস্ট্রি হবে। পদ্মা সেতু, পায়রা ও মোংলা বন্দর, রেল লাইন, বিমানবন্দর, মহাসড়ক 4 লেনে উন্নীতকরণ, শিল্পায়নের জন্য অর্থনৈতিক অঞ্চল, এসব নিয়ে করা হচ্ছে মাস্টার প্ল্যান। উদ্দেশ্য অর্থনীতির গতিবৃদ্ধি, দক্ষিণে প্রবৃদ্ধির সুবাতাস ছড়িয়ে দেয়া। পদ্মা সেতু নির্মাণের ফলে দক্ষিণ বাংলায় যে একটা ঝিমিয়ে পড়া অবস্থা ছিল সেটা পরিবর্তন হবে। আর ঢাকা পায়রা, ঢাকা খুলনা এগুলো 4 লেন হতেই হবে। বিনিয়োগ বাণিজ্যে গতি আনতে সরকারের মহাপরিকল্পনায় পালে হাওয়া লেগেছে ব্যবসায়ীদের। পদ্মার 2 পারে বিনিয়োগ করতে প্রস্তুত তারা। অর্থনীতিতে বড় ধরনের একটা প্রভাব ফেলবে আমাদের এই কমিউনিকেশন প্রজেক্টটা। বাংলাদেশ ইতিমধ্যে রাফলি 3.5 লক্ষ কোটি টাকা বিনিয়োগ করেছে ইন্ডাস্ট্রিয়াল ইকোসিস্টেম আপডেট করার জন্য। বছরের পর বছর দক্ষিণের 21 জেলার মানুষের ঘন্টার পর ঘন্টা কাটে পদ্মা পাড়ি দেওয়ার অপেক্ষায়, নষ্ট হয় কর্মঘণ্টা। তবে এখন সেতু ঘিরে যে স্বপ্নের জাল বুনেছেন দক্ষিণাঞ্চলবাসী, তার পূর্ণ সুফল পেতে প্রয়োজন কর্মমুখী পরিকল্পনা। পদ্মার দুপারের কথাই ভাবতে হবে এবং এই 2 পারকে ঘিরেই অর্থনৈতিক পরিকল্পনা সাজাতে হবে। ইতিমধ্যে কিন্তু কিছু পরিকল্পনা দক্ষিণাঞ্চলের উন্নয়নের জন্য আছে, সেইগুলোর সাথে সমন্বয় করেই মাস্টার প্ল্যানটা করতে হবে। সব স্প্যান বসানো শেষে চলছে রোড ও রেল স্ল্যাব বসানোর কাজ। এখন যান চলাচলের ক্ষণ গণনা। কখনো প্রমত্তা, কখনো সর্বনাশা পদ্মা, এই নাম ছাপিয়ে হাজার বছরের পদ্মার 2 পার এক করে একটি সেতু আশীর্বাদ হয়ে এসেছে। গর্বের এই আশীর্বাদ বাংলাদেশকে নিয়ে যাবে বহুদূর। সমৃদ্ধির অগ্রযাত্রায় বিজয়ের মাসে শুভকামনা বাংলাদেশ। সানবীর রূপল, সময় সংবাদ, মাওয়া, মুন্সিগঞ্জ। নীলফামারীবাসী অধীর অপেক্ষায় মহেন্দ্রক্ষণের ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চিলাহাটি হলদিবাড়ি রেলপথ চালুর ঘোষণা দেবেন। দীর্ঘ 55 বছর পর অবকাঠামোর কাজ পুরোপুরি শেষ না হলেও 17 ডিসেম্বর আনুষ্ঠানিক উদ্বোধনের জন্য প্রস্তুত রেলপথ বিভাগ। বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চল জেনারেল ম্যানেজার জানান, এই রেলপথ চালুর মাধ্যমে এই অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নের নতুন দ্বার উন্মোচিত হবে। নীলফামারী প্রতিনিধি সাকির হোসেন বাদলের ছবি ও তথ্য নিয়ে রিপোর্ট। 55 বছর পর নতুন সাজে নীলফামারীর চিলাহাটি রেল স্টেশন। পুনরায় চালু হবে ভারতের হলদিবাড়ির সাথে রেল যোগাযোগ। উদ্বোধনী দিনের জন্য 30টি এমটি র্যাকসহ ইঞ্জিনকে বর্ণিল সাজে সাজানো হচ্ছে। সুষ্ঠুভাবে আনুষ্ঠানিকতা সম্পন্নের জন্য চলছে মহড়াও। চিলাহাটি 0 পয়েন্ট পর্যন্ত 7 কিলোমিটার নতুন রেলপথ স্থাপন করা সহ ভিআইপি গেস্ট হাউস নির্মাণ করা হয়েছে। জোরে সোরেই এগিয়ে চলেছে অবকাঠামো নির্মাণ কাজ। অত্যাধুনিক হাইটেক মডেল রেল স্টেশন, দোতলা টিএক্সআর অফিস কক্ষ, স্টাফদের থাকার জন্য 20টি রুম, কাস্টম অফিস ও ওভারব্রিজ। এছাড়া ইয়ার্ডে আরও 5টি লাইন বসবে। 1965 সালে পাক ভারত যুদ্ধের পর বাংলাদেশের উত্তর সীমান্তে নীলফামারীর চিলাহাটি এবং ভারতের হলদিবাড়ি হয়ে দার্জিলিং পর্যন্ত রেলপথ বন্ধ হয়ে যায়। আগামী 17 ডিসেম্বর পুনরায় এই রেলপথ চালুর অপেক্ষায়। এখানকার অর্থনৈতিক সচ্ছলতা এবং আমাদের জিডিপি পরিমাণ বেড়ে যাবে। আর পাশাপাশি যাত্রীবাহী ট্রেন যখন চলাচল হবে, এটা তখন পর্যটনের একটা প্রাণকেন্দ্র হয়ে যাবে। প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এ অঞ্চলের মানুষ বলছেন, এই রেলপথ চালুর মাধ্যমে তাদের ব্যবসা বাণিজ্যে নতুন সম্ভাবনার সৃষ্টি হবে। আমরা চিলাহাটিবাসী আনন্দিত, উদ্বেলিত। আমাদের বহুকাঙ্ক্ষিত আশা পূরণ হতে যাচ্ছে। শুধুমাত্র ভারত নয়, নেপাল এবং ভুটানের সাথে ব্যবসায়িক সম্পর্ক প্রতিষ্ঠিত হবে। শেখ হাসিনাকে আমাদের আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ। জেলার শীর্ষ পুলিশ কর্মকর্তা জানালেন, উদ্বোধনী অনুষ্ঠানের দিন সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ইউনিফর্ম পুলিশের ব্যবস্থা থাকবে, তারপর সাদা পুলিশ থেকে নিরাপত্তা ব্যবস্থা থাকবে, গোয়েন্দার যে টিম আছে তারা যে কাজ করবে। এই রেলপথ চালু সহ অবকাঠামো নির্মাণে মোট ব্যয় ধরা হয়েছে 80 কোটি টাকা। সময় সংবাদ, নীলফামারী। হলিউডের সিনেমার সুনামির দৃশ্য ব্যবহার করে ভাষান্তর নিয়ে ভারতীয় গণমাধ্যমে চলছে জঘন্য অপপ্রচার। রোহিঙ্গাদের আশ্রয়ন প্রকল্পকে বাধাগ্রস্ত করতেই ষড়যন্ত্র বলে মনে করেন নিরাপত্তা বিশ্লেষকরা। কমলদের রিপোর্টে বিস্তারিত। 2017 সালের 25শে আগস্ট থেকে বাংলাদেশে শুরু হয় রোহিঙ্গা অনুপ্রবেশ। 3 মাসে অন্তত 8 লাখ রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করে। মানবিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশ তাদের কক্সবাজার জেলার
টেকনাফ এবং উখিয়া উপজেলার পাহাড়ি অঞ্চলে থাকার সুযোগ করে দিয়েছে। অথচ কক্সবাজারের টেকনাফ এবং উখিয়ার বিস্তীর্ণ পাহাড়ি অঞ্চলে থাকা 11 লাখ রোহিঙ্গা বর্তমানে নানা সমস্যায় জর্জরিত। ছোট ছোট ঘিঞ্জি করে তাদের দিন কাটাতে হচ্ছে। রোহিঙ্গা শিশুদের খেলার কোনো জায়গা পর্যন্ত নেই। এই অবস্থায় 1 লাখ রোহিঙ্গাকে নোয়াখালীর ভাষাঞ্চলে নেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার। সেই অনুযায়ী নৌবাহিনীর তত্ত্বাবধানে তৈরি করা হয়েছে আন্তর্জাতিক মানের আশ্রয়ন প্রকল্প। মনে করি যেটা বসবাসযোগ্য হয়েছে, সেখানে বাড়ি আছে, সেখানে স্কুল আছে, সেখানে শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও সেখানে হাসপাতাল আছে। যদি কোনো কারণে ঝড় যন্ত্র হয় সেটার জন্য শেল্টার হোম আছে, সব কিছুই তো সেখানে। তাদের নিরাপত্তাজনিত কারণে কিছু কিছু রোহিঙ্গাকে যদি ইয়ারমার্ক করে অন্যত্র কোনো সরানোর ব্যবস্থা করে সেটা, বা তাদের সেখানে গণবসতির অবস্থানটাকে আরও বেশি ভায়াবল করার জন্য যদি অন্য কোথাও প্রত্যাবাসনের চেষ্টা করে, দ্যাট ইজ নট ব্যাড। যে ভারতীয় গণমাধ্যম আজ ভাষাঞ্চলে বিরোধিতা করছে, সে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী 1988 সালে বাংলাদেশ সফরে এসে উড়িচ্চরে বসতি গড়ে তুলতে বাংলাদেশকে সহযোগিতা করেছিলেন। কমল দে, সময় সংবাদ। ভাষাঞ্চলে রোহিঙ্গা স্থানান্তর প্রক্রিয়ার বিরোধিতা করল বিএনপি। এ বিষয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এর মাধ্যমে সরকার রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়াকে ব্যাহত করেছে। সোমবার রাজধানীর গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। রোহিঙ্গা ইস্যুতে সরকার আত্মহননের পথ বেছে নিয়েছে বলেও উল্লেখ করেন তিনি। আন্তর্জাতিক যে উদ্যোগ, সেই উদ্যোগ কিন্তু তারা গ্রহণ করতে সক্ষম হননি এই সরকার, এবং এটা পারছেন না তার একমাত্র এই কারণে যে এই সরকার আসলেই একটা নতজানু পররাষ্ট্র নীতিকে তারা পার্সু করে। নিজেরা ক্ষমতায় টিকে থাকার জন্য সকল শক্তিকে তারা খুশি রাখতে চান। এই খুশি রাখতে গিয়ে বাংলাদেশের মানুষের স্বার্থকে তারা জলাঞ্জলি দিচ্ছেন, এবং একই সঙ্গে তারা শরণার্থী যে 1 মিলিয়ন 10 লক্ষ মানুষ আছে, তাদের ভবিষ্যৎকে সম্পূর্ণভাবে একেবারে অনিশ্চিত করে ফেলছেন। ভোরের সময়ে আরও থাকছে, অবৈধ দোকান বৈধ করার নামে শত কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ঢাকা দক্ষিণের সাবেক মেয়রের বিরুদ্ধে। ষড়যন্ত্র দাবি করে উড়িয়ে দিলেন সাঈদ খোকন। বিদেশে অর্থ পাচারকারী 80 সরকারি কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধান করেছে দুদক। কানাডার বেগমপাড়ায় অর্থ পাচারকারী আমলাদের তথ্য আগামী 17 ডিসেম্বর হাইকোর্টকে জানাবে সংস্থাটি। এদিকে সোমবার 6 গুরুত্বপূর্ণ সংস্থার সঙ্গে বৈঠক শেষে অ্যাটর্নি জেনারেল জানালেন, অর্থ পাচারকারীদের জন্য আদালতকে জানানোর প্রস্তুতির কথা। বৈঠকে টাকা পাচারকারীদের বিষয়ে বিদেশের মিশনগুলোতে তথ্য সংগ্রহ করার নির্দেশনার কথা জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। কানাডার বেগমপাড়া বাংলাদেশ থেকে অর্থ পাচারের হাব হিসেবে সম্প্রতি আলোচনায় এই জায়গাটি। আর এখানে কোটি কোটি টাকা পাচারকারীদের বেশিরভাগই সরকারি কর্মকর্তা। সোমবার বিকেলে এসব ইস্যুতেই অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে জরুরি বৈঠকে বসে দুর্নীতি দমন কমিশন, পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ছিল এনবিআর, ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স আর বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারাও। বৈঠক শেষে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা জানান, 17 ডিসেম্বর হাইকোর্টে বেগমপাড়ায় অর্থ পাচারকারীদের তালিকা সহ সব তথ্য জমা দিতে প্রস্তুত তারা। আদালত একটা নির্দেশনা দিয়েছিল মানি লন্ডারিং সম্পর্কিত একটা বিষয়ে, যে কী কী পদক্ষেপ নেওয়া জানানোর জন্য। তো এখানে বিভিন্ন রেসপন্ডেন্ট আছেন, ওনাদের প্রত্যেকের বক্তব্য আছে। তো আমরা সবাই একসাথে বসে এটা ঠিক করলাম যে ওনাদের বক্তব্যগুলো আমাদেরকে দিলেন, আমরা এটা এখন এফিডেভিট করে কোর্টে জমা দিব। আর দুর্নীতি দমন কমিশনের প্রতিনিধি জানান, বিদেশে অর্থ পাচারে জড়িত 80 সরকারি কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধান করছেন তারা। সর্বশেষ 80 জন বড় আমলা কর্মকর্তা যারা দেশের ভিতর বিদেশে টাকা নিয়ে, তাদের অনুসন্ধান হচ্ছে, এবং এর আগে প্রায় সম্পদ বিবরণী চাওয়া হয়েছে অনেকের। দুর্নীতি দমন কমিশন টাকা পাচার সংক্রান্ত, মানি লন্ডারিং সংক্রান্ত যত গুরুত্বপূর্ণ মামলাগুলি করেছে, A to Z, আমরা সবগুলির তথ্য উপাত্ত আদালতকে দেওয়ার চেষ্টা করব। বৈঠকে বেগমপাড়ায় অর্থ পাচারকারী 28 জনের কথা জানিয়ে বিদেশি মিশনগুলোকে তাদের সম্পর্কে তথ্য দেওয়ার নির্দেশনারও কথা উঠে আসে। গেল মাসে কানাডার বেগমপাড়ায় বাংলাদেশি অর্থ পাচারকারীদের তালিকা দিতে রুল জারি করেন হাইকোর্ট। তালিকা জমা দেওয়ার নির্ধারিত সময়ের 2 দিন আগেই রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তার কার্যালয়ে গুরুত্বপূর্ণ বৈঠকটি অনুষ্ঠিত হলো। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। প্রতিষ্ঠিত ব্র্যান্ডের নামে ভুয়া পেজ খুলে ছড়ানো হয়েছে প্রতারণার জাল।
মোবাইল সেট, ঘড়ি, পোশাকসহ বিভিন্ন পণ্যের লোভনীয় বিজ্ঞাপন দেখে অর্ডার করছেন গ্রাহক, কিন্তু সরবরাহ করা হচ্ছে অকেজো বাতিল পণ্য। মিরপুর মডেল থানায় এক ভুক্তভোগীর দায়ের করা মামলার তদন্তে বেরিয়ে আসে এমন প্রতারণার কাহিনী। গ্রেপ্তার করা হয়েছে 6 প্রতারককে। এটি একটি প্রতিষ্ঠিত ই কমার্স সাইট। নামের সঙ্গে মিল থাকলেও এই ফেসবুক পেজগুলোর প্রতিটি ভুয়া। মোবাইল, ঘড়ি, জুতা কি পাওয়া যায় না এসব পেজে অর্ডার করলেই কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হয় পণ্য। সম্পূর্ণ টাকা বুঝিয়ে দিয়ে প্যাকেট খুললেই গ্রাহক দেখেন টাকা দিয়ে কিনেছেন বাতিল পণ্য। রোববার এমনই এক ভুক্তভোগীর মামলার তদন্ত করে রাজধানীর কামরাঙ্গীরচর এলাকা থেকে 6 প্রতারককে আটক করে ডিবির লালবাগ বিভাগের একটি টিম। এ সময় তাদের কাছ থেকে 14টি অকেজো মোবাইল ফোন, 46 জোড়া জুতা, একটি ল্যাপটপ ও 202টি বুকিং মেমো সহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। আমরা প্রতারকদের দেখেছি যখনই কোনো একটি ভালো জিনিস চলে তখন এটার যে দুর্বল দিকগুলি এগুলিকে ব্যবহার করে কিন্তু প্রতারণার কাজগুলি চলে। যেহেতু বর্তমানে এই বছরই এটা ব্যাপক হারে হয়েছে। অনলাইনে প্রতারণা রোধে একটি নিয়ন্ত্রণ সংস্থা প্রয়োজন বলে মনে করেন ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার। বেআইনি কাজগুলি ধরার দায়িত্ব আমার। ক্রিমিনাল অফেন্স যেগুলি আছে এইগুলি নিয়ে আমি কাজ করব। বাট এটাকে একটা স্ট্রিমলাইনে এনে সুন্দর একটা সিস্টেম ডেভেলপ করার জন্য অনেকগুলি সংস্থা আছে, বাণিজ্য মন্ত্রণালয় আছে বা যারা যারা এটার সাথে যারা জড়িত আছে তাদেরকে এটা সবাই এগিয়ে এসে এটা কিন্তু কাজ করতে হবে। অনলাইন বাণিজ্যে তদারকি বাড়ানোর পাশাপাশি ক্রেতাদেরও সতর্ক হওয়ার পরামর্শ ডিবি পুলিশের। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। শিক্ষক নিয়োগ নীতিমালায় পরিবর্তন আনার ঘটনায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের তদন্তের পর শাস্তির মুখোমুখি হলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 7 শিক্ষক। সব ধরনের নিয়োগ কার্যক্রম স্থগিত রাখার নির্দেশ দেওয়ার পাশাপাশি উপাচার্য সহ 7 শিক্ষকের কাছে কৈফিয়ত তলব করেছে শিক্ষা মন্ত্রণালয়। গত 10 ডিসেম্বর সিনিয়র সহকারী সচিব নীলিমা আফরোজ স্বাক্ষরিত এক চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়। নিয়োগ নীতিমালার বিধি পরিবর্তন করে উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহানের মেয়ে ও জামাতাকে দেয়া নিয়োগ কেন অবৈধ বাতিল হবে না তা জানতে চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এছাড়া মঞ্জুরি কমিশনের তদন্ত দলকে অসহযোগিতার অভিযোগে প্রতিবেদন থাকায় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এম এ বারিকে অব্যাহতি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে গত 26 নভেম্বর বর্তমান প্রশাসনের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ এনে আন্দোলনরত শিক্ষকরা সংবাদ সম্মেলন করে ইউজিসির তদন্ত প্রতিবেদনের বিষয়ে সরকারি সিদ্ধান্ত না আসা পর্যন্ত সব ধরনের নিয়োগ কার্যক্রম স্থগিত রাখার আহ্বান জানান। করোনা পরিস্থিতিতে সরকারি নির্দেশনা অমান্য করে ক্লাসে অ্যাসাইনমেন্টের নামে পরীক্ষা নেওয়ার অভিযোগে গাজীপুরে এক অধ্যক্ষকে 10 দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল দুপুরে ভাওয়াল মির্জাপুর পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ কাইয়ুম সরকারকে সাজা দেওয়া হয়। জানা যায় কর্তৃপক্ষ করোনা মহামারীতে ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখার নির্দেশ অমান্য করে বুদ্ধিজীবী দিবসে 7ম শ্রেণীর শতাধিক শিক্ষার্থীর পরীক্ষা নিচ্ছিল। খবর পেয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক আবদুল্লাহ আল জাকি অভিযান চালান। এ সময় হাতে নাতে অভিযোগের সত্যতা পাওয়ায় অধ্যক্ষকে সাজা দেন ভ্রাম্যমাণ আদালত। 999-এর জরুরি সেবাকে আরও গতিশীল করতে সিরাজগঞ্জে যুক্ত হলো 2টি নতুন গাড়ি। গতকাল দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে গাড়ি দুটির উদ্বোধন করেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আব্দুল বাতেন। এ সময় পুলিশ সুপার হাসিবুল আলম সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সার্বক্ষণিক নিয়োজিত থেকে নতুন এই গাড়ি দুটি সেবা গ্রহীতার কাছে দ্রুত পৌঁছাতে পারবে বলে পুলিশ জানায়। ভোরের সময়ে আরও থাকছে হলুদ খামের লাল ডাকবাক্স। ঢাকার আগারগাঁওয়ে ডাক বিভাগের নতুন সদর দপ্তর সরে যাচ্ছে গুলিস্তান থেকে প্রাচীনতম জিপিও, প্রধানমন্ত্রীর উদ্বোধনের অপেক্ষায়। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন মার্কেটের অবৈধ দোকানকে বৈধ করার নামে শত কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়রের বিরুদ্ধে। শুধু ফুলবাড়িয়া 2 মার্কেট থেকেই 2018 সালে সাইদ খোকন 21 কোটি টাকা হাতিয়ে নিয়েছেন বলে দাবি করছেন দোকান মালিক সমিতির সভাপতি। তবে সব অভিযোগ উড়িয়ে দিয়ে সাবেক মেয়র সাইদ খোকন বলছেন তাকে হেয় করতেই সব ষড়যন্ত্র। খলিলুর রহমানের তোলা ছবিতে রিপোর্ট ওবায়দুল্লাহ মামুনের। নকশা বহির্ভূত ও পার্কিংয়ের জায়গায় দোকান থাকায় সম্প্রতি ফুলবাড়িয়া 2 মার্কেটে অবৈধ উচ্ছেদ শুরু করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন।
মার্কেট দোকান সমিতি বলছে 2018 সালে দক্ষিণ সিটির সাবেক মেয়র সাইদ খোকনের শেষ সময়ে গুলিস্তান ফুলবাড়িয়া এলাকার 16টি মার্কেটে তালা ঝুলিয়ে দেন। তখন অবৈধ দোকানকে বৈধতা দেওয়ার কথা বলে প্রতি দোকান থেকে লাখ লাখ টাকা উত্তোলন করা হয়। সাইদ খোকন ঠিক ক্ষমতা ছাড়ার কিছুদিন আগে প্রত্যেক দোকানকে একদম তালা বন্ধ করে দিয়েছেন। তাদের উদ্দেশ্য একটাই ছিল, যদি টাকা না দেয় তারা তালা খুলতে দিবে না। মার্কেট কর্তৃপক্ষ দেলোয়ার হোসেন আমাদের থেকে টোটাল 16,50,000 করে টাকা নিয়েছে। আমরা এই ব্যবসায়ীরা কোথায় যাব? আমরা তো রাস্তায় বসে গেছি। শুধু ফুলবাড়িয়া মার্কেট 2 থেকে 21 কোটি টাকা তুলেছেন মালিক সমিতি, আর ওই টাকা সাইদ খোকনকে দেওয়ার জন্য জমা দেন ফুলবাড়িয়া মার্কেটের লোপাটের মূল হোতা দেলোয়ার হোসেন দেলুর অ্যাকাউন্টে। আমরা 2 লাখ 3 লাখ 5 লাখ এভাবে টাকা নিয়ে আমরা ধরেন 300-350 দোকানের বানা কাটার জন্য প্রায় আমরা 21 কোটি 40 লক্ষ টাকা উত্তোলন করছি। দেলোয়ার হোসেন তার অ্যাকাউন্ট থেকে উত্তরা ব্যাংক ফুলবাড়িয়া শাখার মাধ্যমে সাইদ খোকনকে বিভিন্ন সময়ে বিভিন্ন প্রতিষ্ঠানের নামে এসব টাকা দিয়েছেন। অভিযোগ, বিভিন্ন প্রতিষ্ঠানের নামে এসব টাকা গ্রহণ করেছেন সাইদ খোকন। প্রতিটি চেকই ছিল 50 লাখ থেকে 3 কোটি টাকা পর্যন্ত। চেকের মাধ্যমে সে এক এক সময় এক এক ধরনের কথা বইলা টইলা ব্ল্যাকমেলিং করে আমার থেকে চেক রাখছে, লোকজন দিয়ে আমার থেকে টাকা আদায় করে নিছে। টোটাল 34 কোটি টাকা, 50 লাখ, 20 লাখ, 70 লাখ এরকম করে এক এক সময় এক এক রকমের বাহানা দিয়ে সে টাকা নিচ্ছে। তবে এসব অভিযোগ ভিত্তিহীন বলে মন্তব্য করেন সাইদ খোকন। বিষয়টাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য, ধামাচাপা দেওয়ার জন্য আমার দিকে বিভিন্ন রকমের অভিযোগ আনছে, যেটা সম্পূর্ণ উদ্দেশ্যমূলক এবং ভিত্তিহীন। এছাড়া ফুলবাড়িয়া 1 মার্কেট থেকে 8 কোটি টাকা, গুলিস্তান ট্রেড সেন্টার থেকে 24 কোটি 70 লাখ, ঢাকা ট্রেড সেন্টার থেকে 64 কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে সাইদ খোকনের বিরুদ্ধে। ওবায়দুল্লাহ মামুন, সময় সংবাদ, ঢাকা। যশোরের ভৈরব নদ দখল করে অবৈধভাবে নির্মিত 15টি জেটি ও ঘাট উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ। গতকাল সকালে বিআইডব্লিউটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব জামিলের নেতৃত্বে তালতলা ঘাট থেকে আফরা ঘাট পর্যন্ত এই অভিযান চালানো হয়। এ সময় একে একে 15টি জেটি ও ঘাট উচ্ছেদ করা হয়। আজও চলবে এই অভিযান। মোট 22টি জেটি ও ঘাট উচ্ছেদ করা হবে। নদী দখল করে এসব ঘাট ও জেটি গড়ে ওঠায় নদীর গতিপথ পরিবর্তন সহ নানা সমস্যা দেখা দেওয়ায় বিআইডব্লিউটিএ এই ঘাটগুলো উচ্ছেদের সিদ্ধান্ত নেয়। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ আগরতলা 4 লেন সড়কের আখাউড়া অংশে নকশা পরিবর্তনের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। গতকাল সকালে আশুগঞ্জ আগরতলা সড়কের গাজীর বাজার এলাকায় মানববন্ধন করেন তারা। এ সময় বক্তারা বলেন, প্রস্তাবিত 4 লেন প্রকল্পের বর্তমান নকশা বাস্তবায়ন হলে ক্ষতিগ্রস্ত হবে বঙ্গের চর, সাতপাড়া, দিজয়পুর সহ 7টি গ্রামের কয়েক হাজার মানুষ। মসজিদ, মার্কেট ও ঈদগাহ সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষায় অবিলম্বে প্রস্তাবিত এই নকশা পরিবর্তন করার দাবি জানান তারা। গত এক সপ্তাহ ধরে প্রতিদিনই শীত বাড়ছে উত্তরের বরেন্দ্র জনপদ রাজশাহীতে। ঘন কুয়াশা আর হিমেল বাতাসে স্থবিরতা নেমে এসেছে জনজীবনে। শীতার্ত মানুষের খবর জানাতে এই মুহূর্তে রাজশাহী নগরীর রেলগেট এলাকাতে আছেন রিপোর্টার রাকিবুল হাসান। আমরা সরাসরি তার কাছে যাব। রাকিব। কবির, আপনাকে ধন্যবাদ। গেল সপ্তাহ জুড়েই আমরা দেখছি রাজশাহীতে যে ধীরে ধীরে কিন্তু আসলে শীতের যে তীব্রতা সেটি বাড়ছে এবং আমরা ভোরবেলা থেকেই একটা কুয়াশাচ্ছন্ন পরিবেশ লক্ষ্য করছি রাজশাহীতে। তবে গতকালকের থেকে আজকে কিন্তু কুয়াশার আধিক্যটা খানিকটা কম এবং আবহাওয়া অফিস যেটি বলছে যে গতকালকে 13.05 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যেখানে ছিল, সেখানে আজকে ভোর 6টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 15.07 ডিগ্রি সেলসিয়াস। তবে আবহাওয়া অফিস যেটি জানিয়েছে যে বেলা বাড়বার সাথে সাথে যদি সূর্যকিরণের দেখা না মেলে তাহলে আসলে এই শীতের তীব্রতা বা শীতের অনুভূতিটি খানিকটা বাড়তে পারে এবং তাপমাত্রা দিনের মধ্যাংশের দিকে খানিকটা কমে আসতে পারে। আমরা এখন যেটি লক্ষ্য করছি কবির, সেটি হচ্ছে যে এই শীতের তীব্রতার কারণে ভোরবেলায় যারা বিভিন্ন কাজের সন্ধানে বেরিয়ে আসেন এবং বিভিন্ন উপজেলাগুলো থেকে বা শহরতলি থেকে যে শ্রমিকরা আসেন সকালবেলায় এই রেলগেটে, তারা খানিকটা ভোগান্তিতে পড়েছেন। এছাড়া যারা সকালবেলায় পরিবহন শ্রমিকরা আছেন তারাও বেশ অসুবিধায় পড়েছেন। এবং আমরা যেই জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেখান থেকে রাজশাহী চাপাই, রাজশাহী নওগাঁ সহ অন্যান্য রুটের যে বাসগুলো চলাচল করে
দূরের যারা যাত্রীরা রয়েছেন, দূরপাল্লায় যারা যাচ্ছেন, তারাও খানিকটা সমস্যায় পড়ছেন এই কুয়াশাজনিত কারণে। আমরা সকালবেলায় দেখেছি যে সমস্ত গাড়িগুলো চলাচল করছে তারা হেডলাইট জ্বালিয়ে কিন্তু তাদেরকে চলাচল করতে হচ্ছে, এবং যে সমস্ত হাইওয়েগুলো দিয়ে চলছে সেখানেও কিন্তু কুয়াশার আধিক্য থাকায় কিন্তু খুব সাবধানতার সাথেই তারা চলছেন বলে আমাদেরকে জানিয়েছেন। এছাড়া শহরে যে সমস্ত পরিবহনগুলো রয়েছে, বিশেষ করে রিক্সা, অটোরিক্সা ছাড়াও সিএনজি যেগুলো আছে, তারা যেটি বলছেন যে আসলে এই শীতের প্রকোপে এবং কুয়াশাচ্ছন্ন পরিবেশের কারণে তারা যে সকাল থেকে তাদের যে কাজটি করে যেতেন সেটি সময় খানিকটা তাদের কমেছে, এবং এটি দেখা যাচ্ছে যে নগরবাসীরা তাদের প্রয়োজনীয় কাজ ছাড়া সকাল 11টার আগেই আসলে কেউ বের হচ্ছেন না, যার কারণে তারা বলছেন যে তাদের রোজগার খানিকটা কমেছে। অন্যদিকে আমরা শহরের বিভিন্ন প্রান্তিক এলাকায় প্রান্তিক মানুষ যারা রয়েছেন, রেল স্টেশন, নদীর পাড় এবং বস্তি এলাকায় যে মানুষরা রয়েছেন, তারা কিন্তু তাদেরকে কিন্তু শীত ভালোই ভোগাচ্ছে, এবং শীতজনিত কারণে কিন্তু তাদের রোগ বালাও বাড়ছে। আমরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যেটি খোঁজ নিয়েছি, সেখানকার তথ্য মতে যে গেল কয়েকদিন থেকে এক সপ্তাহ ধরে কিন্তু শীতজনিত সমস্যায় বৃদ্ধ এবং যারা শিশুরা আছেন তারা খানিকটা সমস্যায় পড়ছেন, এবং চিকিৎসকরা পরামর্শ দিচ্ছেন যে এই সময়ে বেশি বেশি গরম পানি এবং গরম পোশাক পরে থাকার জন্য। তো সেই ক্ষেত্রে যারা প্রান্তিক মানুষ তারা তাদের শীতের কাপড়ের কারণে না থাকার কারণে তারা সমস্যায় পড়ছেন, এবং ছিন্নমূল যে সমস্ত মানুষেরা পথে ঘাটে তাদের রাত কাটান তারাও খানিকটা সমস্যায় পড়েছেন, এবং দোকানপাটগুলো আমরা লক্ষ্য করছি বেশ বেলা করে আসলে খোলা হচ্ছে। তো শীতের কারণে এই ধরনের সমস্যার মধ্যে পড়ছেন মানুষ। স্থানীয় যারা জনপ্রতিনিধি আছেন তারা যেটি জানাচ্ছেন যে এর শীতের এই প্রকোপ আরও বাড়তে থাকার আগেই কিন্তু তারা এই সমস্ত হতদরিদ্র এবং ছিন্নমূল মানুষের পাশে তারা সহযোগিতা নিয়ে আসবেন। এছাড়া যারা সমাজকর্মীরা আছেন তারা উচ্চবিত্তদের কাছে এবং যারা কিনা সম্পদশালী তাদেরকে খানিকটা এগিয়ে আসার জন্য আগেভাগেই যেন এই শীতের প্রকোপে সাধারণ মানুষকে পড়তে না হয়, এবং হতদরিদ্র ছিন্নমূল মানুষরা যাতে করে এই শীতের কষ্টে না পড়েন সে কারণে কিন্তু তাদেরকে এগিয়ে আসার জন্য অনুরোধ করছেন। এর পাশাপাশি আমরা যেটি লক্ষ্য করছি যে এই সমস্ত প্রান্তিক মানুষেরা তারা দাবি করছেন যে তাদেরকে এখনও পর্যন্ত তাদের গরম কাপড়ের অভাবের কারণে কিন্তু তাদেরকে শীত ভোগাচ্ছে, এবং তাদেরও কাজ কমে এসেছে, এবং এই কাজ কমে যাওয়ার কারণে কিন্তু তারা বেশ ভোগান্তির মধ্যেই পড়ছেন। আমরা রাজশাহীর অন্যান্য বেশ কয়েকটি জায়গায় তালাইমারি, সাহেববাজার এবং এইখানকার যে সমস্ত বাজার হাটগুলোর জায়গায় দেখেছি যে আসলে এই শীতের কারণে, এই কুয়াশার কারণে কিন্তু তারাও এই সকালবেলায় যারা কিনা ব্যবসা বাণিজ্য করেন তারা খানিকটা সমস্যায় পড়ছেন, এবং অনেক ফেরি দোকানি যারা রয়েছেন তারা কিন্তু দূর দূরান্ত থেকে কেউ সবজি নিয়ে আসেন, কেউ বা মাছ নিয়ে আসেন বা অন্যান্য যে সমস্ত কাজগুলো করেন তারা একটু ভোগান্তিতে পড়ছেন। এই বলছেন যে আসলে এই শীতের সকালে তারা বের হয়ে আসার কারণে তারা বেশ সমস্যায় পড়ছেন, এবং শীতজনিত নানা ধরনের রোগ বালাইও আসলে তাদের হচ্ছে। তো এই থেকে যেন তারা আসলে যেন বাঁচতে পারে সে কারণে যারা বিশেষজ্ঞরা আছেন তারা যেটি পরামর্শ দিচ্ছেন যে ভোরবেলায় যারা বের হন, কাজের সন্ধানে যাদেরকে বের হতে হয় তারা যেন বেশি বেশি গরম খাবার খান, গরম পানি পান করেন, এবং যেহেতু একটি করোনাকালীন সময় আসলে অতিবাহিত হচ্ছে সেক্ষেত্রে সামাজিক দূরত্ব নিশ্চিত করা, এর পাশাপাশি মাস্ক ব্যবহারের ক্ষেত্রেও কিন্তু তারা অনেক বেশি গুরুত্ব দিয়েছেন। এছাড়া যারা কিনা শিশু রয়েছেন তাদেরকেও এই সময়ে শীতজনিত কারণে কোনো ধরনের যেন সমস্যায় না পড়েন সেই দিকে আসলে অভিভাবক যারা রয়েছেন তাদেরকে দেখভাল করার জন্য, তাদের যত্ন নেওয়ার জন্য চিকিৎসকরা পরামর্শ দিচ্ছেন। তবে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে যে শীতজনিত সমস্যাটিকে এবারে তারা গুরুত্বের সাথে দেখছেন, অন্যান্য বারের থেকে একটু, যেহেতু এখন করোনাকালীন সময় সে কারণে ঠান্ডাজনিত কারণে মানুষ যেন বেশি ভোগান্তিতে না পড়েন, এবং এই সময়ে যে মৌসুম পরিবর্তনের ফলে যে বিভিন্ন ধরনের রোগবালাইয়ে পড়েন সেগুলোর ক্ষেত্রে তারা উপজেলা পর্যায় থেকে শুরু করে বিভিন্ন যে স্বাস্থ্য কমপ্লেক্সগুলো আছে সেই সমস্ত স্বাস্থ্য কমপ্লেক্সেও কিন্তু তারা এর মধ্যেই
নজরে রেখেছেন যাতে করে মানুষ বেশি ভোগান্তিতে না পড়েন এবং তারা যেন এই সময় সচেতন থাকতে পারেন। সেই কারণে কিন্তু তাদের প্রত্যেকটি হেল্প ডেস্ক থেকেই কিন্তু সচেতনতা প্রোগ্রামগুলো পাড়া মহল্লায় গিয়ে গিয়ে এটি করা হচ্ছে। এবং এই শীতের সময়ে কিন্তু রাজশাহীতে যেহেতু গেল কয়েক বছর থেকে শীতের প্রকোপটি অনেক বেশি, আবহাওয়া অফিস যেটি জানাচ্ছে যে এখন যে কুয়াশাচ্ছন্ন পরিবেশ রাজশাহীতে প্রত্যেক দিন দেখা যাচ্ছে এবং গতকালকে শুধুমাত্র দিনের মধ্যভাগে খানিকটা সূর্যের কিরণ দেখা মিললেও অন্যান্য সময়ে কিন্তু মোটামুটি মেঘাচ্ছন্ন একটি পরিবেশ ছিল, কুয়াশাচ্ছন্ন একটি পরিবেশ ছিল। আবহাওয়া অফিস যেটি বলছে যে এটি এই সপ্তাহ জুড়েই থাকতে পারে এবং পরবর্তী সময়ে এই অবস্থাটি কেটে গেলে কিন্তু শীতের প্রকোপটি আরও বেশি বাড়বে। যেহেতু সাইবেরিয়া থেকে আসা যেই শীতল বাতাস, সেই শীতল বাতাস কিন্তু হিমালয়ে এসে বাধাপ্রাপ্ত হয়ে বঙ্গোপসাগরের যে জলবায়ু সেটি ঘনীভূত হয়ে কিন্তু এইরকম একটি কুয়াশার অবস্থা হচ্ছে এবং এই সপ্তাহের শেষের দিকে সেটি আসলে কেটে যাবে এবং তারপরে কিন্তু শীতের প্রকোপ রাজশাহীতে আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তো কবির, রাজশাহীর শীতের এই ছিল আমার কাছে সর্বশেষ। রাজশাহী থেকে শীতার্ত জনপদের খবর জানাচ্ছিলেন রাকিবুল হাসান। ঘন কুয়াশার কারণে রাত ৩টা থেকে বন্ধ পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটের ফেরি চলাচল। মাঝ নদীতে আটকে পড়েছে 6টি ফেরি। এই মুহূর্তে মানিকগঞ্জের দৌলতদিয়া ফেরিঘাটে আছেন সহকর্মী ইউসুফ আলী। আমরা সরাসরি তার কাছে যাব। ইউসুফ, কোভিড পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে কিন্তু এই মুহূর্তে আসলে সম্পূর্ণ ফেরি চলাচল বন্ধ রয়েছে। তো রাত আসলে আজকে রাত 12টার থেকে কিন্তু কুয়াশার কারণে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল আসলে ব্যাহত হচ্ছিল। এটা বিঘ্ন হওয়ার কারণে কিন্তু আসলে ফেরি চলাচলে কিন্তু আসলে ধীর গতি চলে আসে। সময় যত গড়াতে থাকে তখন কিন্তু আসলে কুয়াশার মাত্রাও বাড়তে থাকে এবং এক পর্যায়ে রাত 3টার দিকে কিন্তু কুয়াশা তীব্র থেকে তীব্র আকার ধারণ করে। আর 3টার পরেই কিন্তু আসলে 3টায় 1 মিনিট বা 2 মিনিটের মধ্যে কিন্তু আসলে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ দুর্ঘটনা এড়ানোর জন্য পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে সম্পূর্ণ ফেরি চলাচল বন্ধ করে দেয়। আবার সেই সময় থেকেই কিন্তু পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটের পদ্মা নদীতে কমপক্ষে 85টি যানবাহন নিয়ে এবং 5 শতাধিকে আসলে যাত্রী এবং শ্রমিক নিয়ে মাঝ নদীতে 6টি ফেরি, ছোট বড় 6টি ফেরি এখনো আটকে রয়েছে। সেক্ষেত্রে তীব্র শীত এবং কুয়াশার মধ্যে আসলে তারা কিন্তু অসীম দুর্ভোগে পড়েছে। আমি শিশু এবং নারীদের সাথে কথা বলেছি যারা পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে এই মুহূর্তে আটকা পড়েছে। তারা আমাকে জানিয়েছে আসলে পয় নিষ্কাশন সমস্যা থেকে শুরু করে আসলে তাদের কিন্তু আসলে তীব্র শীতের মধ্যে আসলে কষ্ট হচ্ছে। অন্যদিকে কিন্তু আসলে যারা আটকে পড়েছে 5-6 দিকে আসলে 6টি ফেরি মাঝপথ তারা আমাকে জানিয়েছে যে আসলে এই তীব্র শীতে কিন্তু তারা কষ্ট করছে। সেক্ষেত্রে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ আমাকে জানিয়েছে আসলে এই কুয়াশা না কাটার মধ্যে ফেরি চলাচল স্বাভাবিক করা আসলে সম্ভব নয়। অন্যদিকে কিন্তু আপনার পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে এই মুহূর্তে কমপক্ষে সহস্রাধিক যানবাহন পারের অপেক্ষায় রয়েছে। সবচাইতে বেশি যে দুর্ভোগটা রয়েছে সেটি হচ্ছে দৌলতদিয়া প্রান্তে যে ঢাকাগামী যে সবজিবাহী মালবাহী আসলে যানবাহনগুলো রয়েছে, যারা সকালে ভোরে মাছ এবং সবজি নিয়ে ঢাকার বাজারকে ধরে এবং কি সেই ক্ষেত্রে ব্যবসায়ীরা আমাকে জানিয়েছে যে ব্যবসায়ীরা আসলে ক্ষতির সম্মুখীন হচ্ছে। প্রায় 17টা পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে, যার কারণে কিন্তু তারা আসলে ক্ষতির সম্মুখীন হচ্ছে। অন্যদিকে আসলে ঝুঁকি নিয়ে অতি ঝুঁকি নিয়ে কুয়াশার ভিতরে এক ধরনের কিন্তু দুশ্চক্র মহলটা যারা ট্রলার চালায় তারা কিন্তু এই ঝুঁকির মধ্যে কিন্তু এখন ট্রলার চালাচ্ছে। অন্যদিকে কিন্তু পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটের যারা আসলে একদম চট্টগ্রাম মোংলা থেকে যে ছোট ছোট যানবাহনগুলো নৌযানগুলো চলাচল করে, যেমনটা লাইটার জাহাজ থেকে শুরু করে ট্রলারগুলো, তারা কিন্তু এই ঝুঁকি নিয়ে অতি ঝুঁকি নিয়ে তারা কিন্তু চলাচল করছে। আসলে এটা আমার পিছনে কিন্তু আসলে 10 যে গজ দূরে কিন্তু কুয়াশায় কিছুই দেখা যাচ্ছে না। সেই ক্ষেত্রে কিন্তু এই ট্রলার এবং কি অবৈধ ট্রলার এবং কি যে লাইটার জাহাজগুলো যে চলাচল করছে এটা কিন্তু দেখভালের জন্য কোনো কর্তৃপক্ষকে আমি দেখিনি এবং কি এক শ্রেণীর আসলে যারা খুব অতি দরকার তারা কিন্তু যাচ্ছে। এই মুহূর্তে পাটুরিয়া দৌলতদিয়া মানিকগঞ্জের অংশে
কিন্তু তীব্র শীত বিরাজ করছে। মাত্র 17 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এখানে বিরাজ করছে। এই ছিল কবির আমার কাছে পাটুরিয়া ঘাট থেকে সর্বশেষ অবস্থা। পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটের ফেরি চলাচলের খবর জানাচ্ছিলেন, একই সঙ্গে শীত পরিস্থিতিও জানাচ্ছিলেন ইউসুফ আলী। বাগেরহাটের কচুয়ায় সরগরম সুপারির হাট। জেলার অন্যতম অর্থকরী ফসল সুপারি। সাপ্তাহিক হাটে কোটি টাকার বেশি বেচা কেনা হয়। প্রাকৃতিক দুর্যোগ আমফানের কারণে ফলন কম হলেও ভালো দামে খুশি বিক্রেতারা। উপজেলা কৃষি কর্মকর্তা জানান, কচুয়া উপজেলার সীমান্তে তালেশ্বর স্লুইস গেট দিয়ে লবণাক্ত পানি আসা বন্ধ হলে উৎপাদন আরও বাড়বে। বাগেরহাট প্রতিনিধি আলী আকবর টুটুলের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। প্রতি সোম ও বৃহস্পতিবার ভোর থেকেই জমে ওঠে বাগেরহাটের কচুয়ায় সুপারির হাট। বিকেল পর্যন্ত চলা বাজারে বেচাকেনা হয় কোটি টাকার উপরে। বিভিন্ন প্রক্রিয়া শেষে এই সুপারি চলে যায় উত্তরাঞ্চলের বিভিন্ন জেলার মোকামে। গত বছরের তুলনায় ফলন কম হলেও বেড়েছে দাম। প্রাকৃতিক দুর্যোগ ও লবণাক্ততার কারণে উৎপাদন কমেছে বলে দাবি চাষিদের। বন্যা আর কি সুপারির গাছের ক্ষতি হয়েছে, এই কারণে সুপারির ফলনটা কম হয়েছে। গতবারের তুলনায় এবারে ফলনটা অনেক কম হওয়ার কারণে দামটা বৃদ্ধি। লবণাক্ত পানির কারণে আমাদের এই সুপারি নারিকেলের চাষ হারাতে বসেছি আমরা। লবণাক্ত পানির প্রবেশ ঠেকানো গেলে সুপারির উৎপাদন বৃদ্ধি পাবে বলে মনে করছেন কৃষি কর্মকর্তা। নদীর উপর যে স্লুইস গেটটা আছে, এটি যদি করা যায় তাহলে হয়তো বা লবণাক্ত পানির যে অনুপ্রবেশ সেটি বন্ধ করা যাবে এবং সুপারি চাষিগণ দারুণভাবে উপকৃত হবেন। কৃষকদের সহজ শর্তে ঋণের ব্যবস্থা করলে জেলার ঐতিহ্যবাহী ফসল সুপারি শিল্পকে টিকিয়ে রাখা সম্ভব বলে মনে করেন স্থানীয় জনপ্রতিনিধি। প্রণোদনা বা স্বল্প সুদে ঋণ একটু আন্তরিকতার সাথে দেখা হয়, সেক্ষেত্রে আমি মনে করি যে এই শিল্পটাকে বা এই অর্থকারী ফসলটাকে আমাদের এখানে টিকিয়ে রাখা সম্ভব। নারিকেল ও সুপারির উৎপাদনের অন্যতম জেলা বাগেরহাটের কচুয়া উপজেলায় 1000-এরও বেশি হেক্টর জমিতে বছরে 4000 মেট্রিক টন সুপারি উৎপাদন হয়। সময় সংবাদ, বাগেরহাট। শীতে সরবরাহ বেড়ে যাওয়ায় সব ধরনের সবজির দর পড়ে গেছে নওগাঁয়। এতে লোকসান গুনতে হচ্ছে চাষিদের। এই মুহূর্তে নওগাঁর সবচেয়ে বড় সবজির হাট কীর্তিপুরে আছেন রিপোর্টার এম আর রকি। আমরা সরাসরি তার কাছে যাব। রকি। ধন্যবাদ কবির। আজকে আবহাওয়া কিন্তু অত্যন্ত খারাপ। এর মাঝেই আমরা লক্ষ্য করছিলাম ভোর সকালে শীতের যে সব সবজি রয়েছে কৃষকরা ক্ষেত থেকে তুলে নিয়ে আসছেন বিক্রির জন্য। আমরা রয়েছি নওগাঁর এই কীর্তিপুর হাটে। এই হাট কিন্তু এই অঞ্চলের সবচেয়ে বড় একটি সবজির হাট। তবে আজকের বাজার যে সাথে আমরা যদি বলি অত্যন্ত কম দাম বলছেন এখানকার চাষিরা, সবজি চাষিরা। তারা বলছেন যে গত 15 দিন ধরেই কিন্তু আস্তে আস্তে সব সবজির দাম নিচে নেমে যাচ্ছিল। বিশেষ করে যেসব শীতের সবজি রয়েছে বেগুন, পটল থেকে শুরু করে মূলা, সিম, প্রত্যেকটা সবজির দর কিন্তু 10 টাকা থেকে 15 টাকা পর্যন্ত নেমে গেছে। এবং আজকে এখানে বেগুনের যদি দাম বলি, বেগুন আজকে অত্যন্ত কম দাম এখানে বেচে কিনা চলছে। 500 টাকা থেকে 550 টাকা মন বলছে, যা 10 থেকে 12 টাকা কেজিতে বেচে কিনা হচ্ছে। তবে চাষিরা বলছেন যে এরকম সময় কিন্তু এত নিচে দর নেমে যাওয়ার কারণে তাদের কিন্তু উৎপাদন খরচ উঠছে না এবং তারা যে প্রত্যাশা নিয়ে এসব সবজি চাষ করে থাকেন এই সবজিগুলো কিন্তু তারা আর ন্যায্য দর না পাওয়ার কারণে উৎসাহ হারাচ্ছেন। আমরা এখানকার একজন চাষির সাথে কথা বলবো, তিনি বেগুন নিয়ে এসেছেন। আচ্ছা, আপনি আজকের বাজারের কি দাম একটু যদি বলতেন? আজকের বাজার 400 থেকে 500 টাকা, 10 টাকা থেকে 12.5 টাকা কেজি। এই তো আমাদের বেচা কিনা, এইভাবে চললে আমাদের লজ্জা ভাই। একজন চাষি বলছিলেন তার বাজার ব্যবস্থার কথা। এরকম কিন্তু প্রত্যেকটা সবজিরই আমরা এখানে লক্ষ্য করছিলাম ব্যাপকভাবে দর কমে গিয়েছে এবং চাষিরা যে উৎপাদন করতে গিয়ে যে খরচ হয় সেই খরচ কিন্তু তারা তুলতে পারছে না। এবং এই জায়গাতে তাদের যে আশা ছিল যে অন্তত ন্যূনতম দর পাবে, সেই দরের কিন্তু বাজারে কোনো নজরদারি নেই। ফলে বাজারটা কিন্তু একেবারে নিম্নমুখী এখানে আমরা দেখতে পাচ্ছিলাম। তবে চাষিরা বলছেন যে প্রথম দিকে তারা কিন্তু একটা ভালো দর পেয়েছিল, বিশেষ করে শীতের যেসব সবজি ছিল এবছর কিন্তু চড়া দামে তারা অনেকটা সন্তুষ্ট ছিলেন, কিন্তু পরবর্তীতে এই দরটা কিন্তু আস্তে আস্তে নেমে যায়। এবং এখানকার বাজারের সাথে আমরা যেটা লক্ষ্য করছিলাম, বিপুল পরিমাণে মূলা, সিম, লাউ এবং বেগুন সবচাইতে বেশি এখানে আমদানি হয়ে থাকে, সরবরাহ করেছে কৃষক। কৃষকদের যে লাভের জায়গাটা, তারা বলছেন যে এবছর কিন্তু বালাই মোকাবেলা করতে হয়েছে একাধিকবার এবং বিভিন্ন ওষুধ কোম্পানির ওষুধ সরবরাহ করতে হয়েছে। এতে করে কিন্তু তাদের আর্থিক খরচ অনেক বেশি হয়েছে এবং এই খরচের কারণে
তারা যেটা বলছেন যে একটা ন্যূনতম বাজার থাকা দরকার ছিল, যে বাজারে তারা যেন সবজিটা বিক্রি করতে পারেন। কিন্তু এখন এসে তারা দেখছেন যে এই 10 থেকে 12 টাকা কেজি বেগুন, সিম এখানে বিক্রি হচ্ছে 15 টাকা কেজি। অন্যান্য যদি বলি বরবটি কালাই, এটা বিক্রি হচ্ছে 35-30 টাকা কেজি। লাউ প্রতি পিস 10 থেকে 12 টাকা করে বিক্রি হচ্ছে। তবে আমরা যেটা লক্ষ্য করছিলাম, এই শহর থেকে মাত্র 15 কিলোমিটার দূরের এই পাইকারি হাটে যেসব সবজি বেচা কিনা চলছে, অন্যদিকে শহরে কিন্তু অনেকটাই বিপরীত চিত্র। প্রত্যেকটা সবজির দর কিন্তু দ্বিগুণের চেয়েও 3 গুণ এখান থেকে নিয়ে গিয়ে তারা ব্যবসারা, যারা ব্যাপারী তারা বেচা কিনা করছেন। তবে স্বাভাবিকভাবে এখানে কিন্তু বাজারের যে মুনাফাটা, এই মুনাফা যারা পাইকার রয়েছেন, যারা মধ্যস্বত্বভোগী হিসাবে কাজ করেন, তাদের পকেটে কিন্তু চলে যাচ্ছে। তবে চাষিরা বলছেন যে এই অবস্থায় ন্যূনতম একটা বাজারের সংরক্ষণ ব্যবস্থা থাকা দরকার, যেন এই মৌসুমে কৃষকরা তাদের পণ্য অন্তত পক্ষে সংরক্ষণ করে পরবর্তীতে বিক্রি করতে পারেন। এবং আরেকটি বিষয় আমরা দেখছিলাম যে তাদের যে বাজারের যে সরবরাহের যে মাত্রাটা, এটা এখন অনেকটাই বেশি হওয়ার কারণে তাদের যে লাভের জায়গাটা তা কিন্তু একেবারেই থাকছে না। এবং আজকের বাজারে যদি বলি, এখানে বিপুল পরিমাণের এই শীতের যেসব সবজি, এই সবজিগুলো কিন্তু তারা তুলছেন। এবং এই সময় কিন্তু শীতের সব ধরনের সবজির সরবরাহ বাড়ে, কিন্তু যে হারে বাড়ে সে হারে কিন্তু দামের জায়গাটা কিন্তু নিচে নেমে যায়। এবং আজকের চিত্র ঠিক একই রকম। তবে সবজি চাষিদের জায়গাটা, তারা বলছেন যে প্রতি বছর কিন্তু এই মৌসুমগুলোতে তারা আর্থিকভাবে শেষ সময়ে এসে ক্ষতির শিকার হন এবং তাদের যে মোকাবেলা করতে হচ্ছে বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ, এই দুর্যোগের কারণে এবছর কিন্তু উৎপাদন কিছুটা প্রথম দিকে ভালো হয়েছিল, পরবর্তীতে এসে এটা কিন্তু নিচে নেমে যায়। এবং উৎপাদনের সাথে এখন কিন্তু বাজারের তাদের সামঞ্জস্যতা থাকছে না। এবং আমরা জেলা কৃষি বিভাগের সাথে কথা বলেছিলাম, এই জেলায় কিন্তু সবজির আবাদ হয়েছে 14,000 হেক্টরের মতো। এবং প্রথম দিকে এসব সবজির আবাদ কিন্তু বন্যা সহ কয়েকটি প্রাকৃতিক ধকল মোকাবেলা করতে হয়েছে চাষিদের। তবে চাষিরা যে বিষয়গুলি বারবার বলছেন যে উৎপাদনের সাথে তাদের বর্তমানে যে ব্যাপক দর কমে যাওয়া, এই দরের কারণে তাদের কিন্তু ন্যূনতম কিন্তু তারা দর পাচ্ছেন না। এবং এই ক্ষেত্রে তাদের যেটা দাবি, বাজারে একটা মনিটরিং থাকা দরকার এবং বাজার ব্যবস্থাপনার সাথে একটা সামঞ্জস্য, একটা নজরদারি দেওয়ার মধ্য দিয়ে তারা যেন তাদের প্রত্যাশিত ন্যায্য পায়, এই দাবিটা কিন্তু এখানকার প্রান্তিক চাষিরা করছেন। তবে এই জেলার সবচেয়ে বড় যেসব হাট রয়েছে তার মধ্যে অন্যতম কীর্তিপুর হাট, এখান থেকে কিন্তু বিভিন্ন জায়গায় তারা সবজি কিন্তু কিনে নিয়ে যায়। তবে আজকে আমরা দেখছিলাম স্থানীয় যারা ব্যাপারী তারাই কিন্তু এখানে সবজি কিনছে, দূরের ব্যাপারী এখানে একেবারে নেই বললে চলে। এবং এই কারণে কিন্তু সবজির দর আরেক দফা এখানে কম, এখানকার চাষিরা বলছেন। এবং এই নজরদারির মাধ্যমে যেন ন্যূনতম তারা বাজার পান, এই প্রত্যাশা কিন্তু এই সবজি চাষিদের মুখ থেকে আমরা পাচ্ছি। তো এই ছিল খবির নওগাঁর এই কীর্তিপুর হাটের সবজির কেনাবেচার খবর। নওগাঁ থেকে জানাচ্ছিলেন এমআর রকি। সরকারের নানা উদ্যোগের ফলে দিন দিন বাড়ছে সাগরে মাছের উৎপাদন। জেলেদের হাঁকডাকে সরগরম কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্রেও, কিন্তু অবতরণ কেন্দ্রের অবকাঠামোগত সমস্যায় সুফল পাচ্ছেন না জেলে শ্রমিক ও মৎস্য ব্যবসায়ীরা। তাদের দাবি, পন্টুন জেটি ও পানির সংকট এবং পর্যাপ্ত জায়গার অভাবে নষ্ট হচ্ছে মাছ। আর অবকাঠামোগত উন্নয়নের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন অবতরণ কেন্দ্রের ব্যবস্থাপক। আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। সাগরে ৬৫ দিন ও ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞার কারণে দিন দিন বাড়ছে মাছের উৎপাদন। এতে গত কয়েক বছর ধরে সাগরের জেলেদের জালে ধরা পড়ছে ইলিশ সহ নানা ধরনের সামুদ্রিক মাছ, যা বিক্রি করার জন্য জেলেরা দ্রুত নিয়ে আসেন মৎস্য অবতরণ কেন্দ্রের ঘাটে। কিন্তু মাছ ওঠানামায় একটি মাত্র জেটি থাকায় নানা সমস্যায় পড়তে হয় জেলেদের। এখানে যদি আরেকটা ব্রিজ হয় বা এরকম মাছ ওঠার আরেকটা ঘাট হয়, তাহলে এটা আমাদের জন্য সুবিধা হয়, জেলেদের জন্য। এখন এখানে জেটির সমস্যা, বরফ নিতে বহুত কষ্ট, তারপরে বোট বিরাইতে পারি না। ট্রলার নৌকার মধ্যে দিতে হয় 500 টাকা একদম, তো বিরাইতেও সমস্যা, কারণ গাড় নেই বলেই তো আমাদের সমস্যা হচ্ছে। শুধু জেটি সমস্যা নয়, একই সঙ্গে বিপুল পরিমাণ মাছ অবতরণ হলে রাখার স্থান থাকে না দুটি পন্টুনে। তার উপর জরাজীর্ণ পন্টুন, পানি সংকট ও পরিবহন সমস্যা তো রয়েছে। ফলে প্রতিদিনই বাড়তি খরচ বহন করতে হয় বলে দাবি মৎস্য শ্রমিক ও ব্যবসায়ীদের। ভিতরে যেন কোনো ধরনের মার্কেটটা পরিবর্তন না থাকায় দুঃখের বেশি আমরা রোডের মধ্যে মাছ রাখতে বাধ্য হয়েছি। আমাদের মাছ রাখতে খুবই অসুবিধা হয়। এখানে আসলে ব্রিজের অনেক কাজ করার দরকার, ওরা এই পর্যাপ্ত পরিমাণ কাজ এখানে বাকি আছে। মৎস্য অবতরণ কেন্দ্রের ব্যবস্থাপক জানালেন, অবতরণ কেন্দ্রের অবকাঠামোগত উন্নয়নের উদ্যোগ নেওয়া হচ্ছে। নদী থেকে মাছ উঠানোর জন্য আমরা
আরেকটি পন্টুন স্থাপন করার সিদ্ধান্ত আমাদের প্রক্রিয়াধীন আছে। সেটা আমরা স্থাপন করতে সক্ষম হলে তাহলে মৎস্যজীবীরা আরও সহজে নদী থেকে মাছ আমাদের অবতরণ শেডে নিয়ে আসতে সক্ষম হবে। কক্সবাজার শহরের বাঁকখালী নদীর তীরে 1965 সালে নির্মাণ করা হয় মৎস্য অবতরণ কেন্দ্র। 1999 সালে এর সংস্কার কাজ করা হয়। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। নতুন সদর দপ্তর হবে ঢাকার আগারগাঁওয়ে। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বলছেন, প্রধানমন্ত্রীর উদ্বোধনের অপেক্ষায় রয়েছে নতুন ডাক ভবন। এর ফলে কাজের গতি ফিরবে এই বিভাগে। খলিলুর রহমানের ক্যামেরায় রিপোর্ট সাদাত রহমতুল্লাহর। ঢাকার জিপিও একসময়ের যোগাযোগের মাধ্যম যে চিঠি পৌঁছে যেত প্রিয় মানুষের কাছে, সেই কার্যক্রম নিয়ন্ত্রিত হতো এখান থেকেই। ডাক ভবনের কর্মচাঞ্চলতার কেন্দ্রে ছিলেন যে ডাক বাহক রানার, আজ তারা মন্থর। কালের পরিবর্তনে মানুষের কাছে গুরুত্ব হারিয়েছে চিঠির আবেদন। 1971 সালের 20 ডিসেম্বর বাংলাদেশ ডাক বিভাগের কার্যক্রম শুরু হলেও এই ভবনে 1962 থেকে 63 সালে অপারেশনাল কার্যক্রম শুরু হয়। কিন্তু হাল আমলের মোবাইল ইন্টারনেটের যুগে পিছিয়ে থাকতে চায় না ডাক বিভাগ। এরই মধ্যে রাজধানীর আগারগাঁওয়ে নির্মাণ করা হয়েছে ডাক বক্সের আদলে দৃষ্টিনন্দন ডাক ভবন। 91 কোটি 20 লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে 14 তলা ভবন, যেখানে প্রশাসনিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি থাকছে অডিটোরিয়াম, বঙ্গবন্ধু কর্নার, মুক্তিযুদ্ধে বীর সন্তানদের কীর্তিগাথা ইতিহাস। এই ভবন দেখতে প্রতিদিনই ভিড় করছেন সাধারণ মানুষ। আসলে এই বাংলাদেশের মতো একটা কান্ট্রিতে এত সুন্দর একটা বিল্ডিং কল্পনা করা যায় না। প্রথম চিঠি পোস্টে আমার একটা বিল্ডিং দেখলাম। চিঠি জিনিসটা ভুলেই গেছি, আমি আমার বাচ্চাকে নিয়ে আসছি আজকে এইটা দেখাতে। আজকে বিল্ডিং থেকে গর্ব লাগছে, কিন্তু এদের সেবার মান যদি আপনি দেখেন তাহলে কিন্তু খারাপ লাগে, কষ্ট লাগে। পরিবহন কার্যক্রম ছাড়া বেশিরভাগ অফিসের কার্যক্রম চালানো হবে নতুন সদর দফতর থেকে। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী জানান, নতুন ভবনের সকল কার্যক্রম এরই মধ্যে শেষ করেছে ডাক বিভাগ। পূর্ণ প্রস্তুতি নিয়ে বসে আছি। মাননীয় প্রধানমন্ত্রী যেই দিন ভার্চুয়ালি উদ্বোধন করার জন্য সময় দেবেন, সেই দিনই আমরা এই ডাকঘর উদ্বোধন করতে পারবো। ডাক বিভাগের 56 বছরের পুরনো গুলিস্তানের জিপিউর ইতি ঘটিয়ে এখন আগারগাঁওয়ের কার্যক্রম শুরুর অপেক্ষায় ডাক বিভাগ। লাল টুকটুকে 14 তলা ডাকবক্সই ডাক বিভাগের সদর দপ্তর। সংশ্লিষ্টরা মনে করেন, প্রাচীন ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানের এমন দৃষ্টিনন্দন স্থাপনা ডাক বিভাগের কর্মীদের নতুন করে উজ্জীবিত করবে, যার মধ্য দিয়ে ডাক বিভাগের হারিয়ে যাওয়া গতি আবারও ফিরে আসবে। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। চলতি মাসের শেষ দিকে করোনার ভ্যাকসিন পাচ্ছেন কাতারের স্থানীয় নাগরিক ও অভিবাসীরা। সোমবার দেশটির স্বাস্থ্যমন্ত্রীর উপদেষ্টা ডক্টর আব্দুল ওহাব স্থানীয় গণমাধ্যমকে এটি নিশ্চিত করেন। টিকা দেওয়ার ঘোষণায় উচ্ছ্বসিত প্রবাসী বাংলাদেশিরা। কাতার প্রতিনিধি আনোয়ার হোসেন মামুনের তথ্য ছবি নিয়ে রিপোর্ট। সারা বিশ্বে করোনার দ্বিতীয় ঢেউ শুরু হলেও কাতারে কিছুটা নিয়ন্ত্রণে রয়েছে। প্রতিদিন গড় আক্রান্তের হার 100 থেকে 150। তবে ডিসেম্বরের শেষ নাগাদ দেশটির নাগরিকরা করোনার ভ্যাকসিন পাচ্ছেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রীর উপদেষ্টা ডক্টর আব্দুল ওয়াহাব। স্থানীয় নাগরিকদের পাশাপাশি অভিবাসীরাও এই ভ্যাকসিন পাবেন, এতে খুশি প্রবাসী বাংলাদেশিরা। কাতার গভর্নমেন্ট অনেক সুন্দরভাবে এটার জন্য বন্দোবস্ত করেছেন। এই জায়গাতে যখন 3 ধাপে নাকি এই করোনা ভ্যাকসিনগুলো দেওয়া হবে, কাতারিগো এবং বাংলাদেশের সব দেশের লোকে সমান অধিকার দেখতেছে। এদিকে ঋতু পরিবর্তনের কারণে ঠান্ডা, জ্বর বা কাশি হলে আতঙ্কিত না হয়ে ভিটামিনযুক্ত খাবার খাওয়ার পরামর্শ দিয়েছেন দেশটিতে কর্মরত বাংলাদেশি এই চিকিৎসক। সব সর্দি কাশি সব করোনা না, এর জন্য আপনার যদি ঠান্ডা লাগে তাহলে হালকা গরম পানি দিয়ে গলগলা করবেন, তরল জাতীয় খানা খাবেন, ভিটামিন সি সমৃদ্ধ খানা খাবেন, এবং যদি অতিরিক্ত পরিমাণ কফ হয়, শ্বাসকষ্ট হয়, সেই ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নেবেন। কাতারে আগামী বছর জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত ভ্যাকসিন দেওয়া হবে। এক্ষেত্রে বয়স্ক, জটিল রোগে আক্রান্ত, স্বাস্থ্যকর্মী, আইন শৃঙ্খলা বাহিনী ও করোনায় আক্রান্ত রোগীদের প্রাধান্য দেওয়া হবে। সময় সংবাদ, কাতার। কানাডাতেও শুরু হয়েছে ফাইজার বায়োএনটেকের টিকাদান কর্মসূচি। ইউরোপের দেশগুলোতে অতি দ্রুত টিকাদান কর্মসূচি শুরু করার লক্ষ্যে ভ্যাকসিনের অনুমতি দিতে ইইউর প্রতি আহ্বান জানিয়েছে জার্মানি। ফাইজারের ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে সিঙ্গাপুরও। একই সঙ্গে সব নাগরিককে বিনামূল্যে টিকা দেওয়ার ঘোষণা দিয়েছে দেশটি।
টরন্টোর একটি বৃদ্ধাশ্রমের সেবিকা আনিতা কুইদানজেনের প্রথম টিকা গ্রহণের মধ্য দিয়ে কানাডায় শুরু হয়েছে টিকাদান কর্মসূচি। যুক্তরাজ্য যুক্তরাষ্ট্রের পর তৃতীয় দেশ হিসেবে ফাইজার বায়োএনটেকের ভ্যাকসিন প্রয়োগের মধ্য দিয়ে কানাডায় সোমবার থেকে এই কার্যক্রম শুরু হয়। শুরুতে সামনের সারির স্বাস্থ্যকর্মী, বৃদ্ধাশ্রমের সেবকরা টিকা গ্রহণে অগ্রাধিকার পাবেন। পর্যায়ক্রমে সাধারণ মানুষকেও টিকার আওতায় আনা হবে। পুরোদমে টিকাদান কর্মসূচি চলছে যুক্তরাজ্যে। স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি বয়স্কদের প্রাধান্য দিয়ে ভ্যাকসিনেশন কার্যক্রম অব্যাহত রয়েছে। রাশিয়ায় স্বাস্থ্য ও সমাজকর্মীদের পর এবার সামরিক হাসপাতালগুলোর সেনা ও চিকিৎসা কর্মীদের দেয়া হচ্ছে নিজেদের উদ্ভাবিত স্পুটনিক 5 ভ্যাকসিন। ফাইজার বায়োএনটেকের করোনার ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে সিঙ্গাপুর। দেশটির প্রধানমন্ত্রী জানান, ডিসেম্বরের শেষ নাগাদ টিকার প্রথম চালান পৌঁছাবে সিঙ্গাপুরে। দেশটির সব নাগরিককে বিনামূল্যে দেয়া হবে টিকা। ভ্যাকসিন উদ্ভাবনের দৌড়ে এগিয়ে থাকা জার্মানির আরেক ভ্যাকসিন উৎপাদনকারী প্রতিষ্ঠান কিউরভ্যাক তাদের দ্বিতীয় ধাপের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করেছে। 2021 সালের প্রথম 3 মাসের মধ্যে সব কাজ সম্পন্ন করার আশা করছে প্রতিষ্ঠানটি। তবে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্রের মতো ফাইজার বায়োএনটেকের ভ্যাকসিন কার্যক্রম শুরু করার অনুমতি দিতে ইউরোপীয় ইউনিয়নের কাছে আহ্বান জানিয়েছেন জার্মানির স্বাস্থ্যমন্ত্রী। ওমর ইনান, সময় সংবাদ। নিউ ইয়র্কের একটি হাসপাতালের নার্স সান্দ্রা লিন্ডস নিলেন করোনার প্রথম টিকা। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রে শুরু হলো ফাইজার বায়োএনটেকের ভ্যাকসিনেশন কার্যক্রম। নিউ ইয়র্ক, লুইজিয়ানার পাশাপাশি বিভিন্ন অঙ্গরাজ্যে শুরু হয়েছে টিকাদান কর্মসূচি। ভ্যাকসিনেশন সম্পন্ন হলে আক্রান্ত মৃতের দিকে শীর্ষে থাকা দেশটিতে করোনার লাগাম টানা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। নিউ ইয়র্ক থেকে আরও জানাচ্ছেন হাসানুজ্জামান সাকি। করোনার দ্বিতীয় ঢেউয়ে টালমাটাল যুক্তরাষ্ট্রে অবশেষে আসলো সেই প্রতীক্ষিত দিন। নিউ ইয়র্কের লং আইল্যান্ড জুইশ হাসপাতালের নার্স সান্দ্রা লিন্ডসে হলেন প্রথম ব্যক্তি যার দেহে প্রয়োগ করা হলো ফাইজার ও বায়োএনটেকের টিকা। এই হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে দায়িত্ব পালন করছেন সান্দ্রা। করোনা মহামারীতে সান্দ্রা সেবা দিয়েছেন অসংখ্য মুমূর্ষ রোগীর। এটি সত্যি অনেক আবেগের একটি অভিজ্ঞতা। সামনের সারির একজন কর্মী হিসেবে আমাদের অনেক ত্যাগ ও কষ্টের মধ্য দিয়ে যেতে হয়েছে। ভ্যাকসিন নেয়ার পর এখন অনেকটা নির্ভর লাগছে। আশা করি সামনের দিনগুলোতে সবাই এই ভ্যাকসিন পাবেন। এরপর নিউ ইয়র্কের আরেকটি হাসপাতালের জরুরি বিভাগের প্রধান এই টিকা গ্রহণ করেন। শুক্রবার ফাইজার বায়োএনটেকের ভ্যাকসিনের অনুমোদনের পর বিভিন্ন অঙ্গরাজ্যে পৌঁছে গেছে ফাইজারের কয়েক লাখ ডোজ। সোমবার থেকেই শুরু হয়ে যায় ভ্যাকসিনের কার্যক্রম। সংক্রামক ব্যাধি বিশেষজ্ঞদের টিকা গ্রহণের মধ্য দিয়ে লুইজিয়ানার মতো বিভিন্ন অঙ্গরাজ্যে শুরু হয় কার্যক্রম। দিনটিকে ঐতিহাসিক আখ্যা দেন চিকিৎসকেরা। 95% কার্যকারিতা পাওয়া ভ্যাকসিনটি নিরাপদ উল্লেখ করে অন্যদেরকেও এটি নিতে উদ্বুদ্ধ করেন এই চিকিৎসক। ভ্যাকসিনের কার্যক্রমের মাধ্যমে করোনায় আক্রান্তের দিক দিয়ে দিন দিন রেকর্ড গড়া যুক্তরাষ্ট্রে এই ভাইরাসের সংক্রমণের ঊর্ধ্বগতির লাগাম টানার আশা করছেন সংশ্লিষ্টরা। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। মার্কিন নির্বাচনে ইলেকটোরাল কলেজ ভোটেও বিজয়ী হলেন ডেমোক্র্যাট দলীয় জো বাইডেন। যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের লক্ষ্যে আনুষ্ঠানিকতা অনুযায়ী বিভিন্ন অঙ্গরাজ্যের ইলেকটোরাল কলেজের সদস্যরা ভোট দেন। 3 নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে 538টি ইলেকটোরাল কলেজের মধ্যে 306টিতে জয়ী হন ডেমোক্র্যাট দলীয় প্রার্থী জো বাইডেন। রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প পান 232টি ইলেকটোরাল কলেজ। নভেম্বরের নির্বাচনে ভোটাররা মূলত ইলেক্টরদের নির্বাচিত করেছেন। 50টি অঙ্গরাজ্য ও ডিস্ট্রিক্ট অব কলম্বিয়ার পক্ষে নির্বাচিত ইলেক্টররা পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের লক্ষ্যে সোমবার তাদের ভোট দেন। ইলেকটোরাল কলেজ ভোটের সবশেষ ফলাফলেও জয়ী হয়েছেন জো বাইডেন। যুক্তরাষ্ট্রের করোনার টিকাদান কার্যক্রমের সবশেষ ও মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ইলেকটোরাল কলেজের ভোটের সবশেষ খবর জানাতে নিউ ইয়র্ক থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসানুজ্জামান সাকি। আমরা এখন তার কাছে যাব। সাকি। জি কবির, আপনাকে ধন্যবাদ। আজকে যুক্তরাষ্ট্রের একটি ঘটনাবহুল দিন।
বলা যায় যে অনেক দিন পর যুক্তরাষ্ট্রের মানুষের মধ্যে একটু আনন্দ দেখা দিয়েছে, কারণ নির্বাচন নিয়ে করোনা পরিস্থিতির মধ্য দিয়ে যে এখন যুক্তরাষ্ট্রের যে সামাজিক এবং রাজনৈতিক যে পরিস্থিতি চলছে তাতে করে তো খুব ভালো কোনো খবর দেয়া যাচ্ছে না। এর মধ্যে আজকের দিনটি খুবই একটি আনন্দময় দিন। আজকে অনেকগুলো ঘটনা ঘটেছে, যে কারণেই কবির আপনাকে বললাম যে আজকের দিনটি যুক্তরাষ্ট্রের জন্য খুব ঘটনাবহুল দিন। প্রথমত সকালবেলায়, সোমবার সকালবেলায় যখন কর্মদিবস শুরু হয়েছে সপ্তাহের, তখনই কিন্তু করোনা যে ভ্যাকসিন, সেই ফাইজার এবং বায়োএনটেকের যে ভ্যাকসিনটি সেটি কিন্তু যুক্তরাষ্ট্রে ছড়িয়ে পড়েছে এবং যুক্তরাষ্ট্রে সেই ভাইরাসের ভ্যাকসিনটি আজকে প্রয়োগ হয়েছে। এবং নিউ ইয়র্কের যে লং আইল্যান্ড জুইশ হসপিটালের একজন নার্সকে প্রথমে এই করোনা যে ভ্যাকসিন সেটি প্রয়োগ করার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এই ভ্যাকসিনটি শুরু হলো এবং সেটি 50টি অঙ্গরাজ্যেই কিন্তু বিভিন্ন জায়গায়, প্রথমত হাসপাতালের যারা চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী আছেন তাদের মধ্যে কিন্তু এটি প্রয়োগ করা হচ্ছে। যদিও এই ভ্যাকসিনটি নিয়ে অনেক ধরনের সন্দেহ রয়েছে, অনেকেই এটি গ্রহণ করার জন্য অনীহা প্রকাশ করছেন এবং এটির কার্যকারিতা নিয়ে অনেকেই প্রশ্ন তুলছেন। তারপরেও আসার কথা হচ্ছে যে 1 বছরের কম সময়ের মধ্যে ভ্যাকসিনটি কিন্তু আবিষ্কৃত হয়ে এটি মানুষের শরীরে প্রয়োগ করাও হচ্ছে। তারপরে যে ঘটনাটি ঘটেছে বিকেল 5:30টায়, আপনি জানেন যে যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী যুক্তরাষ্ট্রের জনগণ তারা কিন্তু ভোট দিয়ে সরাসরি প্রেসিডেন্ট নির্বাচন করেন না, তারা নির্বাচন করেন ইলেকটোরাল কলেজের প্রতিনিধিদেরকে। সেই ইলেকটোরাল কলেজের আজকে ছিল মিটিং, সেই মিটিংয়ের মধ্য দিয়ে 302টি ইলেকটোরাল কলেজ ভোট পেয়েছেন। নির্বাচন নিয়ে ভোট কারচুপির যে অভিযোগগুলো ডোনাল্ড ট্রাম্প বলছিলেন, সেই রকম জায়গায় কিন্তু ফল পাল্টে দেওয়ার একটি অনিশ্চয়তার মধ্য দিয়ে আজকে সবচেয়ে বড় ঘটনাটি ঘটলো, সেটি হচ্ছে যে ইলেকটোরাল কলেজ তারা কিন্তু আজকে ভোট দিয়ে আনুষ্ঠানিকভাবে জো বাইডেনকে প্রেসিডেন্ট নির্বাচিত ঘোষণা করেছেন। তার পরপরই আমরা দেখলাম যে রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা উইলিয়াম বার, তিনি তার সঙ্গে কিন্তু দীর্ঘদিন ধরেই, কিছুদিন যাবৎ কিন্তু এই নির্বাচন নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্পর্কের একটি অবনতি আমরা দেখতে পেয়েছি, কারণ ভোট কারচুপির যে আইনি লড়াই ট্রাম্প এবং রিপাবলিকান শিবির চালিয়ে যাচ্ছেন, সেখানে কিন্তু অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বার তিনি কিন্তু তার সঙ্গে একমত ছিলেন না। সেই প্রেক্ষিতে তিনি আজকে পদত্যাগ করেছেন। ডোনাল্ড ট্রাম্প তার টুইট বার্তায় সেই পদত্যাগের কথা জানিয়েছেন। এরপরে আমরা দেখেছি যে রিপাবলিকান একজন ইউএস কংগ্রেসের প্রতিনিধি, কংগ্রেসম্যান পল মিটচেল, তিনি রিপাবলিকান দল থেকে পদত্যাগ করেছেন। এই নানান ঘটনাবহুল বিষয়গুলো নিয়ে আমরা আজকে কথা বলবো মূল ধারার একজন সক্রিয় রাজনীতিক, আইনজীবী, মাস্টার অফ ল এন মজুমদার। আপনি একটু আমাদেরকে বলবেন যে, একটু কাছে আসবেন, জি আপনি একটু বলবেন, কাছে আসবেন, কাছে আরও কাছে আসবেন, জি আপনি একটু আমাদেরকে বলবেন যে করোনা যে ভাইরাসের যে ভ্যাকসিনটি আবিষ্কার হলো আজকে, তো এটি তো একটি দারুণ একটি খবর যুক্তরাষ্ট্রের মানুষের জন্য। থ্যাংক ইউ হাসানুজ্জামান সাকিব ভাই। সো আপনি যেরকম বলছিলেন, একটা স্বস্তির নিঃশ্বাস সর্বস্তরের মানুষের কাছে আসছে। এটার কারণ হলো দুইটা, অলমোস্ট তিনটা। প্রথম কারণ হলো প্রথমবারের মতো আমাদের নিউ ইয়র্ক সিটি ভ্যাকসিন প্রয়োগ শুরু হয়েছে, ডিসিতে তার আগে হয়েছে, এবং এটা একটা স্বস্তির নিঃশ্বাস। দ্বিতীয় স্বস্তির নিঃশ্বাস হচ্ছে ইলেকট্রাল কলেজ ফাইনালি অফিসিয়ালি ডিসাইড করেছে যে 306 ভোট, ইলেকট্রাল ভোট জো বাইডেন পেয়েছে সর্বোচ্চ ভোট, এবং 229 অনলি ট্রাম্প। সো এটা ডিসাইড হয়ে গেছে। এবং তৃতীয় স্বস্তির নিঃশ্বাস হচ্ছে রাষ্ট্রের সর্বোচ্চ আইন প্রয়োগকারী সংস্থা উইলিয়াম বার, যিনি অ্যাটর্নি জেনারেল, তিনিও শুধু জো বাইডেনকে কংগ্রেচুলেশন করেন নাই বা কন্ডেম করেন নাই, উনি যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না হয় তার মাধ্যমে, সেজন্য উনি পদত্যাগও করেছেন। সুতরাং এভরিথিং নাও সেটেল অ্যান্ড ক্লিয়ার দ্যাট জো বাইডেন উইল বি আওয়ার নেক্সট প্রেসিডেন্ট, অ্যান্ড অলসো উই আর অল হোপফুল দ্যাট COVID-19 will be eliminated completely and people will get back to their normal life. এটা হলো আমাদের নিউজ নিউ ইয়র্ক শহর থেকে। আপনি জানেন যে বাংলাদেশি একজন চিকিৎসক মারা গেছেন, 300-রও বেশি বাংলাদেশি এই যুক্তরাষ্ট্রে করোনা রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। এখনও কিন্তু অনেক বাংলাদেশি আক্রান্ত হচ্ছেন এবং সার্বিকভাবে পুরো দেশে প্রায় 2 লাখ মানুষ প্রতিদিন আক্রান্ত হচ্ছেন এবং 2 থেকে 3 হাজার মানুষ মারা যাচ্ছেন। এর মধ্যে এই ভ্যাকসিনটি আবিষ্কার হওয়ার পরেও যুক্তরাষ্ট্রের মানুষের মধ্যে এই ভ্যাকসিনটি নিয়ে এক ধরনের
সন্দেহ এবং অনীহা রয়েছে। এই বিষয়টি আপনি কিভাবে ভাববেন? আপনি একজন রাজনীতিবিদ হিসেবে বাংলাদেশিদের উদ্দেশ্যে আপনার কোনো মেসেজ আছে কিনা? শিওর, আমার মেসেজ হচ্ছে জীবনের যত কষ্টের সময় থাকুক না কেন আমরা আশার মনে নিয়ে থাকতে হবে, আশা নিয়ে থাকতে হবে। সো ভ্যাকসিন আবিষ্কার হয়েছে, প্রয়োগ করা শুরু হয়েছে, আমরা এই পর্যন্ত শুনি নাই যে মেসিভ কোনো রকমের দুর্ঘটনা বা এটা ব্যাড রিয়াকশন হচ্ছে এরকম কোনো খবর শোনা যায় নাই। সুতরাং আমরা আশা করি সবাই বিনা দ্বন্দ্বে ভ্যাকসিন গ্রহণ করুন এবং স্বস্তির নিঃশ্বাস ফেলতে থাকুন। পরিস্থিতি স্বাভাবিক হবে, সুন্দর ভবিষ্যৎ আমাদের সামনে, সেটাই প্রত্যাশা। জি, আর এই যে নির্বাচনের যে আজকে ইলেকটোরাল কলেজের যে ভোট এবং জো বাইডেন আনুষ্ঠানিকভাবে বিজয়ী হলেন, এর মধ্য দিয়ে কিন্তু ডোনাল্ড ট্রাম্প এবং তার প্রচারণা শিবির এখনো আইনি লড়াই চালিয়ে যাওয়ার একটি অবস্থায় রয়েছেন। আপনার কাছে কি মনে হয় যে এর ফলে আর কোনো কিছু ফল পাল্টানো সম্ভব? এটা অ্যাবসলিউটলি নো। এটা ডিসাইড হয়ে গেছে ফ্রম দ্য বিগিনিং। ডোনাল্ড ট্রাম্প হলো তার ব্যক্তিগতভাবে তার ক্যারেক্টার, এভাবে সে মরিয়াও যেন মরে নাই ওইরকম ভাব দেখায়। সে একটা লোক ডোন্ট কেয়ার অ্যাবাউট এনিবডি, এরকম একটা মনোভাব সম্পন্ন লোক। এই ধরনের রেজিস্ট লোক যারা অন্যের মতবাদের মূল্যবোধের উপর বিশ্বাস করে না, তারা জাতির জন্য, ফ্যামিলির জন্য, সবার জন্য ক্ষতিকর। আশা করি যুক্তরাষ্ট্রের ইতিহাসে সেই ইতিহাস হয়ে থাকবে একটা ন্যাক্কারজনক, একটা কলঙ্কিত ব্যক্তি হিসাবে। আর এভরিথিং ইজ সেটেল, হি হ্যাভ টু লিভ, দেয়ার ইজ নো ডাউট অ্যাবাউট ইট। জি, তো সামনে আর কি প্রক্রিয়া রয়েছে? কিভাবে ক্ষমতা গ্রহণ করবেন নতুন প্রেসিডেন্ট জো বাইডেন, সেটি যদি একটু বলেন। এখনকার সাংবিধানিক পদ্ধতি হচ্ছে 20শে জানুয়ারি আনুষ্ঠানিকভাবে নতুন প্রেসিডেন্ট শপথ গ্রহণ করবেন এবং এর সাথে সাথে আনুষ্ঠানিকভাবে নিয়ম হলো নতুন প্রেসিডেন্টকে বরণ করে নেবেন পুরাতন প্রেসিডেন্ট, এবং পুরাতন প্রেসিডেন্ট হেলিকপ্টার যোগে তার ওনার জন্য নির্ধারিত যে বাড়ি, সে বাড়িতে চলে যাবেন। আমি এখনও আশা করি শেষে ওনার বোধোদয় হবে, উনি ওই কাজটাই করবেন। ওই কাজটা যদি না করেন উনি ইতিহাসের একজন ঘৃণিত ব্যক্তি হিসাবে স্মরণ হয়ে থাকবেন। আমি এখনও হোপফুল এই যুক্তরাষ্ট্রের 200 বছরের গণতন্ত্রকে উনি ধূলিসাৎ করবে না। উনি গতানুগতিক পর্যায়ে জো বাইডেনকে আলিঙ্গন করবেন এবং জো বাইডেন ওনাকে বিদায় সম্বোধন দিয়ে হেলিকপ্টারে উঠিয়ে দিবেন। সেই প্রত্যাশায় আমরা থাকবো। জি, আপাতত তো এই নির্বাচন এবং প্রেসিডেন্ট যে নির্বাচিত হয়েছেন জো বাইডেন, সেটা নিয়ে এক ধরনের অনিশ্চয়তা দূর হলো। কিন্তু জানুয়ারির 5 তারিখে আরেকটি বড় নির্বাচন আছে, সেটি হচ্ছে জর্জিয়া স্টেটের সিনেটের 2টি আসন। এই সিনেটের 2টি আসন নিয়ে এখন কিন্তু সবাই মরিয়া, এই ব্যাপারে যদি একটু বলেন। হিউজ থ্যাংক ইউ হাসানুজ্জামান সাকিব ভাই। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্য, ওখানে যদি আমাদের ডেমোক্রেটিক পার্টি 2টা সিট নিয়ে আসতে পারে তখন ডেমোক্রেটিক পার্টির কন্ট্রোলে থাকবে হাউস, সিনেট এবং প্রেসিডেন্ট এক্সিকিউটিভ পাওয়ার। সো 5টা পাওয়ারের ভিতরে শুধুমাত্র 3টা পাওয়ারও যদি আমাদের ডেমোক্রেটিক পার্টির পক্ষে চলে আসে, জো বাইডেনের পক্ষে ইমিগ্রেশন রিফর্ম, গণতান্ত্রিক স্বচ্ছা ফরেন পলিসি অ্যাডপ্ট করা অত্যন্ত সহজ হয়ে যাবে এবং গণতন্ত্রকামী, মুক্তিকামী, শ্রমজীবী, কর্মজীবী, মেহনতি মানুষের বিজয় নিশ্চিত হলো যদি 5 তারিখের 2টা সিটও চলে আসে। যদি নাও আসে স্টিল হিউজ, বাট ওই আশাটা হবে অ্যাডেড ভ্যালিউ টু দি ডেমোক্রেটিক পার্টি। জি, আপনি একটু বাংলাদেশের একজন সক্রিয় রাজনীতিক, এখানকার মূল ধারার ডেমোক্রেট নেতা। আপনি কমিউনিটি বোর্ডে অনেক দিন কাজ করেছেন, এখনও আছেন এবং সামনে আপনি কাউন্সিল ম্যান হিসেবে নির্বাচন করতে যাচ্ছেন। এবারে নির্বাচনে আমরা দেখছি যে বাংলাদেশিরা অভিবাসী হিসেবে কিন্তু নির্বাচনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তো আপনি বাংলাদেশিদের এই প্রতিনিধি হিসেবে যে কাউন্সিলে যে নির্বাচন করছেন, এই বিষয়ে একটু আমাদেরকে বলবেন যে বাংলাদেশিরা কিভাবে আরো সক্রিয় হবে এই রাজনীতিতে। থ্যাংক ইউ। বাংলাদেশি আমেরিকানরা এখানে মেজর স্টেক হোল্ডার, অর্থাৎ এখানকার গণতন্ত্রের সাথে একটা অংশীদার। সে অংশীদারিত্ব প্রমাণ করার জন্য সর্বোচ্চ পথ হচ্ছে, সুবর্ণ সুযোগ হচ্ছে দে সাপোজ টু গো আউট অ্যান্ড ভোট। যত বেশি ভোট দিবেন, ভোটের মাধ্যমে প্রমাণিত হবে আমরা সংখ্যাগত, আমাদের স্ট্রেংথ, আমাদের পাওয়ার, আমাদের ক্যাপাসিটিকে মূলধারা তুলে ধরার জন্য একমাত্র মাধ্যম হচ্ছে ভোট। যত বেশি ভোট দিবেন তাহলে একটা ভোট ব্যাংক যেটাকে বলা হয়, যে কোনো নির্বাচিত প্রতিনিধি কনসিডার করবে আমাদের। আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনার প্রতি শুভকামনা রইল যে বাংলাদেশিরা এবং অভিবাসীরাও আপনার পাশে থাকবে নিশ্চয়ই আগামী নির্বাচনে। আপনাকে ধন্যবাদ জনাব এন মজুমদার। জি কবির, আপনি শুনছিলেন যে কথাটি বলছিলাম যে যুক্তরাষ্ট্রের ইতিহাসে আজকে একটি ঘটনাবহুল দিন। সেই
ঘটনাবহুল দিনের কথা আপনারা শুনলেন এবং আপনার মাধ্যমে সময় সংবাদের দর্শকদেরকে আমি সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে জানানোর চেষ্টা করলাম। এই ছিল আমার কাছে। খবির, আপনাকে ধন্যবাদ। একজন আলোচককে সঙ্গে নিয়ে হাসানুজ্জামান সাকি যুক্তরাষ্ট্র থেকে জানাচ্ছিলেন সেখানকার করোনার টিকা পরিস্থিতি এবং ইলেকটোরাল ভোট সম্পর্কে। এদিকে এবার নতুন ধরনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী জানান ব্রিটেনের অন্তত 60টি স্থানে এই ভাইরাসের সংক্রমণের খবর পাওয়া গেছে। এটি খুব দ্রুত ছড়াচ্ছে বলেও তিনি জানান। এদিকে আরেকটি মহামারী দেখা দেওয়ার আগে এবার ভাইরাসের সংক্রমণ রোধে বাদুড়ের উপর গবেষণার দিকে জোর দেওয়া হয়েছে। করোনায় টালমাটাল পুরো বিশ্ব। ভ্যাকসিন দিয়ে মহামারী এই ভাইরাসকে যখন নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে, তখন আরও এক ধরনের করোনার অস্তিত্ব পাওয়ার কথা জানালো যুক্তরাজ্য। ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক জানান, এখন পর্যন্ত ইংল্যান্ডের 60টি অঞ্চলের অন্তত 1000 মানুষ নতুন ধরনের ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন, যা সাধারণ করোনা ভাইরাসের চেয়েও দ্রুত ছড়াচ্ছে। ভাইরাসটি সম্পর্কে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অবগত আছে উল্লেখ করে তিনি বলেন, বিজ্ঞানীরা ভাইরাসটি নিয়ে বিস্তারিত গবেষণা করছেন। এদিকে করোনার উৎপত্তি নিয়ে নানা মত থাকলেও সার্স, মার্স, ইবোলা, নিপা ভাইরাসের মতো প্রাণঘাতী ভাইরাসগুলো বাদুড় থেকেই ছড়ানোর প্রমাণ পেয়েছেন বিজ্ঞানীরা। তাই এবার বাদুড় নিয়ে বিশদ গবেষণায় মনোনিবেশ করেছেন তারা। উদ্দেশ্য আরেকটি মহামারী ঠেকানো। বিশ্বের বিভিন্ন গবেষক দলের মতো ব্রাজিলের এই বিজ্ঞানীরাও বাদুড় নিয়ে গবেষণা করছেন। তারা দেখছেন মানুষের মধ্যে ছড়িয়ে পড়ার মতো সংক্রামক বা প্রাণঘাতী কোনো ভাইরাসের অস্তিত্ব রয়েছে কিনা। বাদুড়ের মধ্যে করোনা আছে কিনা তা পরীক্ষা করা হচ্ছে। গৃহপালিত পশু পাখি কিংবা বন্যপ্রাণীতে করোনা শনাক্তের চেয়েও আমাদের এই প্রকল্পটি অনেক বড়। অণুজীবের মতো কোনো প্রাণের অস্তিত্ব পাওয়া যায় কিনা আমরা তা পরীক্ষা করছি। আগে থেকে তা শনাক্ত করা গেলে আমরা ভাইরাসের সংক্রমণ রোধ করতে সক্ষম হব। বন্য বাদুড় থেকে মানুষকে দূরে রাখা সম্ভব হলে অনেক রোগের বিস্তার কমানো যাবে বলে মনে করছেন বিজ্ঞানীরা। ওমর ইনান, সময় সংবাদ। গ্রীষ্মকালের চেয়ে শীতকালে রাজহাঁসের আনাগোনা একটু বেশি আয়ারল্যান্ডের লেকগুলোতে। তবে এই নামকরণের রয়েছে রাজকীয় ইতিহাস। রাজহাঁসের সেই রাজকাহনের কথা জানাচ্ছেন সৈয়দ জুয়েল। আয়ারল্যান্ডের লেকে রাজহাঁসের ছুটোছুটি। রাজহাঁস যে রাজকীয় হাঁস তার পক্ষে যুক্তিও কম নয়। 7 প্রজাতির রাজহাঁসের মাঝে নিঃশব্দ প্রজাতির রাজহাঁস ডেনমার্কের জাতীয় পাখি। আবার হুপার প্রজাতির রাজহাঁস ইউরোপের আরেক দেশ ফিনল্যান্ডের জাতীয় পাখি। তবে যুক্তরাজ্য আরও এগিয়ে। নিঃশব্দ প্রজাতির রাজহাঁসকে রানীর সম্পত্তি মনে করা হয় এবং এর মাংস শুধু রাজ পরিবারের সদস্যদের মাঝেই খেতে দেওয়া হয়। শীতকালে দল বেঁধে রাজহাঁসের ছুটোছুটি দেখে কারো জিভে জল এলেও তা সামলাতে হবে। কারণটা আয়ারল্যান্ডে কোনো ধরনের হাঁস পাখি হত্যা করলে গারদের ওপাশে যেতে হবে 6 মাসের জন্য। গুনতে হবে মোটা অঙ্কের জরিমানাও। হাঁস পাখি বা যে কোনো বন্যপ্রাণীর নিরাপদ আশ্রয়স্থল আয়ারল্যান্ড। মানুষের মতো রাজহাঁসের বেলায়ও মায়েরাই যত্ন বেশি করেন তাদের বাচ্চাদের। তাই শিশু হাঁসেরা তাদের মায়েদের সাথেই দল বেঁধে ছুটে বেড়ায় বেশি। সাধারণত রাজহাঁসের আয়ু 15 থেকে 20 বছর হলেও এদেরকে বন্দি করে রাখলে তারা আরো বেশি বয়স পর্যন্ত বাঁচতে পারে, যা এখনো এক রহস্য। সৈয়দ জুয়েল, সময় সংবাদ, আয়ারল্যান্ড। ভোরের সময়ে আরও থাকছে বঙ্গবন্ধু টি-20 দ্বিতীয় কোয়ালিফায়ারে বিকেলে মুখোমুখি হবে ঢাকা চট্টগ্রাম। জয়ী দল খুলনার বিপক্ষে লড়বে ফাইনালে। বগুড়ায় সরবরাহ বাড়ায় কমেছে মাছের দাম। কেজি প্রতি দাম কমেছে 30 থেকে 50 টাকা পর্যন্ত। এই মুহূর্তে জেলা সদরের 4 মাথা এলাকার মাছের আড়তে আছেন রিপোর্টার মাজেদুর রহমান। আমরা সরাসরি তার কাছে যাব। মাজেদ। খবির, আপনি জানেন যে গত কয়েকদিন ধরে বগুড়া আকাশটা বেশ মেঘাচ্ছন্ন এবং ঘন কুয়াশায় কিন্তু ভর্তি। এর মধ্য দিয়ে বগুড়ার যে আমি 4 মাথা মাছের আড়তে রয়েছি, সে আড়তে কিন্তু হাঁক ডাকে মুখর হয়ে উঠেছে। সকাল থেকে এখানে প্রচুর পরিমাণে মাছ আসতে শুরু করেছে। এখানে কয়েকটি ট্রাকে এখানে মাছ আসছে। বিশেষ করে এখানে রাজশাহী, নওগাঁ, আশপাশ যে জেলাগুলো আছে সেই জেলাগুলো সহ বগুড়ার যে যমুনা নদী আছে সেই যমুনা নদী থেকে কিন্তু প্রচুর পরিমাণে
মাছ এখানে সরবরাহ হয়েছে এবং এই মাছের সরবরাহ কিন্তু এখানে বেশি হওয়ার সাথে সাথে দামটাও অনেকটা কমে গেছে। এখানে আজকে যে মাছ আমি এখানে যে মাছের দরটি, সেই মাছের দরটা যদি বলতে চাই যে এখানে রুই, কাতলা, মৃগেল, কই এবং ছোট ছোট যে মাছগুলো রয়েছে সেই মাছগুলো প্রত্যেকটি মাছই কিন্তু এখানে মোটামুটি কম দামে বিক্রি হচ্ছে। অর্থাৎ এখানে আজকে মাছের দামটা যদি বলি যে এখানে রুই মাছ বিক্রি হচ্ছে 160 থেকে 200 টাকা, কাতলাও একই দামে প্রায় বিক্রি হচ্ছে। এছাড়া ছোট ছোট যে মাছগুলো রয়েছে সেই মাছগুলোর দামও কিন্তু আগের তুলনায় অনেক কমে গেছে। আর এখানে যে মাছগুলো রয়েছে সেই মাছগুলো একেবারে টাটকা মাছ এবং এখানে পুকুর থেকে আনা হয়েছে এবং নদী আশপাশে যে নদী, বিল, ঝিলগুলো রয়েছে সেই নদী, বিল, ঝিলগুলো শুকিয়ে যাওয়ার কারণে কিন্তু এই মাছগুলো এখানে বেশি এখানে সরবরাহ হচ্ছে এবং এই সরবরাহের কারণে কিন্তু মাছগুলো দাম কমে গেছে। এখন যদি আমি একজন এখানে আড়তদারের কাছে জানতে চাই যে এখানে আজকের যে মাছ, সেই মাছের দামটা কেমন এবং এখানে কি পরিমাণ মাছ সরবরাহ হয়ে থাকে এবং এই ব্যবস্থাপনাগুলো কেমন। আমি প্রথমেই ধন্যবাদ জানাই সময় টিভিকে যে এত সুন্দর একটা রিপোর্ট করার জন্য। এখানে আমাদের এখানে মাছের বাজার অনেক সুন্দর, এখানের ব্যবস্থাপনা অনেক ভালো। আমরা পুরো বিষয়টা সিসিটিভি দ্বারা নিয়ন্ত্রণ করি। আর এখানে কোনো রকম মনে করে কোনো অসুবিধা নাই, যাতায়াতের ব্যবস্থা অনেক ভালো। আর মাছের বাজার বলতে যেটা বোঝাই সেটা এখন মানুষের মানে স্বাভাবিক আছে, জনগণ কিনেও শান্তি পাচ্ছে, এখানে পাইকাররা কিনে শান্তি পাচ্ছে, তাদের কোনো সমস্যা নাই। মোটামুটি ভালো অবস্থায় এই বাজারে মাছ কেনা বেচা হচ্ছে। যারা চাষি এখন আমি একজন ক্রেতার কাছে যাই যারা ছোট ছোট মাছ কিনে এখান থেকে মাছ কিনে অন্য জায়গায় বিক্রি করে, তাদের কাছে যদি জানতে চাই যে আগের তুলনায় এখন মাছের দামটা কেমন, আপনি আগের চেয়ে মাছের দাম এখন কেমন? মাছের দাম আগের থেকে কম, দাম কম। এখন কেমন লাভ হচ্ছে আপনাদের? লাভ খুব একটা ব্যবসা এখন ভালো হচ্ছে না, লাভ কম হচ্ছে এখন। এখানে যে ক্রেতা ছোট ছোট পাইকারি এখান থেকে মাছ কিনে, আড়ত থেকে মাছ কিনে অন্যত্র যারা বিক্রি করেন, তারা এখানে বলছেন যে এখানে মাছের দামটা কিন্তু আগের চেয়ে অনেক কম এবং তাদের যে লাভ খুব একটা বেশি হচ্ছে তেমন না। অর্থাৎ তারা কম দামে মাছ কিনেও কিন্তু সাধারণ যে ভোক্তারা আছে তাদের কাছেও কিন্তু কম দামে মাছ বিক্রি করে। আর এখানে যে বড় বড় যে এখানে মৎস্য চাষিরা যারা এখানে মাছ নিয়ে আসছেন, তারা যেটি বলছেন যে এবারে কয়েক দফা বন্যার কারণে তাদের মাছের চাষটা কিন্তু আগের তুলনায় অনেক বেশি হয়েছে এবং এখানে দাম কম হলেও কিন্তু তারা মোটামুটি তাদের লাভ থাকছে এবং তারা কিন্তু ভালোভাবে মাছের ব্যবসাটা এবারে করিয়ে যেতে পারছেন। আর এখানে যারা মাছ কিনতে আসছে সেখানে বিভিন্ন আন্তঃজেলার বিভিন্ন বাজারগুলো থেকে তারা কিন্তু এখানে মাছ কিনতে এসেছেন এবং তারা এখান থেকে মাছ কিনছেন এবং তারা মাছগুলো ছোট ছোট হাট বাজারে এবং বাড়িতে বাড়িতে গিয়ে তারা মাছগুলো বিক্রি করে থাকেন। আর এখানে যে রুই, কাতলা, মৃগেল সহ কই, ছোট ছোট মাছ যে আছে সে মাছগুলো আজকে বাজারটায় এখানে বিক্রি হয়েছে। কই 160 থেকে 200 টাকা কই বিক্রি হয়েছে কেজি এবং পাবদা মাছ 190 টাকায় বিক্রি হয়েছে এবং ছোট ময়া মাছ সেটি কেজি বিক্রি হয়েছে 260 থেকে 270 টাকা কেজি দরে ময়া মাছ বিক্রি হয়েছে এবং কাতলা মাছ যেটি 200-250 থেকে আরম্ভ করে 300 বড় বড় কাতলা মাছ এখানে বিক্রি হয়েছে। আর প্রত্যেকটা মাছের দামে এখানে যেটা বলতে হয় সে মাছের দামটা কিন্তু আগের তুলনায় অনেকটা কমে গেছে এবং মানুষগুলো খুব স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করতে পারছেন এবং তারা বিক্রি করতে পারছেন। আর এখানে যেটা বলতে হয় এখানে যে আড়তের যে ব্যবস্থাগুলো, সে ব্যবস্থাগুলো তারা এখানে কিন্তু এই আড়তটায় কিন্তু সে ব্যবস্থাগুলো রেখেছে। এখানে অত্যাধুনিকভাবে তারা সিসিটিভি ক্যামেরা সহ বিভিন্নভাবে তারা এখানে মাছ বাজার নিয়ন্ত্রণ করছে যাতে করে কেউ প্রতারিত হতে না পারে। আর সব মিলে যেটা বলা হয় যে বগুড়া হাট বাজারগুলোতে মাছের সরবরাহ বেড়েছে এবং দামটা কমতে শুরু করেছে এবং বিশেষ করে এখন সবাই এখানে মাছ কিনে এবং বিক্রি করে স্বাচ্ছন্দ্য বোধ করছেন। তো এই ছিল আমার কাছে বগুড়া মাছ বাজার থেকে সর্বশেষ খবর। বগুড়া থেকে জানাচ্ছিলেন মাজেদুর রহমান মাছ বাজারের খবর। খেলার খবর নেই কোনো পৃষ্ঠপোষকতা, অনুশীলনের উপকরণ বা ভালো মাঠ, শুধু রয়েছে নানা প্রতিবন্ধকতা। এ সত্ত্বেও কাবাডির মান উন্নয়ন করতে প্রতিনিয়ত অনুশীলন করে যাচ্ছেন ঝিনাইদহের মেয়েরা। লক্ষ্য নারী কাবাডিতে জাতীয় পর্যায়ের শিরোপা ছিনিয়ে আনা। ক্রীড়া সংস্থা নেতৃবৃন্দ বলছেন জেলা ক্রীড়া অফিসের আয়োজনে নারীদের দেওয়া হবে উন্নত প্রশিক্ষণ। ঝিনাইদহ প্রতিনিধি লোটাস রহমান সোহাগের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট।
প্রতিদিন বিকেল হলেই ঝিনাইদহ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে আসতে শুরু করে কিশোরী কাবাডি খেলোয়াড়রা। একজন নারী ক্রীড়া শিক্ষকের তত্ত্বাবধানে চলে তাদের প্রশিক্ষণ। বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত চলে তাদের কৌশল রপ্তের অনুশীলন। তাদের আশা জাতীয় পর্যায়ে আয়োজিত কাবাডি টুর্নামেন্টে শিরোপা অর্জন করার। আকাশ ছোঁয়ার লক্ষ্য থাকলেও তাদের রয়েছে নানা প্রতিবন্ধকতা। নেই খেলার জন্য ভালো মাঠ বা উপকরণ, নিয়মিত আয়োজন নেই টুর্নামেন্টের, সেই সাথে রয়েছে অনেকের অর্থনৈতিক দৈন্যতা। তারপরও ভালো করার আশায় ৪ দেয়ালের মধ্যে আটকে না থেকে মাঠে আসছে তারা। তখন লিগামেন্ট ছিঁড়ে যেতে পারে, তারপরে হাঁটু ছিলে যায়, এগুলোর জন্য আর কি ভালোভাবে প্র্যাকটিস করতে পারি না ঘাসের মাঠে। এখানে বিভিন্ন খেলাধুলা হয়, যার কারণে আমরা মাঠ পাই না, ভালো করে প্র্যাকটিস করতে পারি না। সুযোগ সুবিধা এটা আমরা খুব কম পাই না বললেই হয়, ঠিক আছে। তো আমাদের অনেক মেয়ের বাসা অনেক দূরে আছে, আমাদের আসতে অনেক কষ্ট হয়। সবার যদি একটা সাইকেল হয় তাহলে আমাদের সবারই উপকার হয়, মাঠে ঠিক মতন অ্যাটেন্ড করতে পারবো, ঠিক মতন প্র্যাকটিস করতে পারবো। অনেকে অনেক কথা বলে, তবু আমরা সেইগুলো কাটিয়ে খেলতে চাই, আমাদের দেশটা জেলাটাকে আমরা আগিয়ে নিয়ে যাইতে চাই। আমাদের জেলাতে অনেক প্লেয়ার আছে, কিন্তু সেরকম সুযোগ না পাওয়ার কারণে সবাই গড়ে উঠতে পারে না। ভালো করতে নিয়মিত টুর্নামেন্টের আয়োজন ও প্রশিক্ষণের পরামর্শ সংশ্লিষ্টদের। বছর দেখা যাচ্ছে 2-1টা খেলা হয়, এতে করে খেলার উন্নয়ন আসলে বাধাগ্রস্ত হয়। প্রশিক্ষকের পাশাপাশি খেলাধুলার প্রয়োজন। ঝিনাইদহ জেলাকে যাতে আরো বাংলাদেশের মধ্যে ভালো জায়গায় পৌঁছে দিতে পারি, সেই লক্ষ্যে আমি কাজ করছি। পৃষ্ঠপোষকতার অভাব স্বীকার করে জেলা ক্রীড়া সংস্থার সাবেক নেতৃবৃন্দ বলছেন, নারীদের উন্নয়নে ক্রীড়া অফিসের আয়োজনে দেওয়া হবে উন্নত প্রশিক্ষণ। ভালো একজন ট্রেনারের মাধ্যমে কাবাডিতে যাতে প্রমিলা প্রশিক্ষণ দেওয়া যায় মাসব্যাপী, এবং এটার বিকল্প ভেন্যু হিসেবে আমরা ফজর আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজ মাঠে সেই মাঠটা অলরেডি রেডি করেছি। ঝিনাইদহ নারী কাবাডি দলে বর্তমানে সদস্য সংখ্যা 20 জন। এই দলটি 2013 সালে খুলনায় অনুষ্ঠিত স্কুল পর্যায়ে জাতীয় চ্যাম্পিয়ন, 2018 ও 2019 সালের রানার্স আপ হয়। এছাড়াও গত বছর ফরিদপুরে অনুষ্ঠিত আন্তঃজেলা কাবাডি প্রতিযোগিতায় রানার্স আপ হয় তারা। সময় সংবাদ, ঝিনাইদহ। মুন্সিগঞ্জে ফুটবলের সম্ভাবনা সত্ত্বেও চলছে দুঃসময়। জাতীয় দলের নেতৃত্ব সহ স্বর্ণোজ্জ্বল ইতিহাসের অংশ ছিল এই জেলার ফুটবলাররা। এখন জেলা থেকে জাতীয় দলে কোনো প্রতিনিধি নেই, সারা জাগানো জেলার ক্লাবগুলো দুরবস্থায়, লিগ নেই বছরের পর বছর ধরে। তারপরও নিভু যে প্রদীপটুকু তা জ্বালিয়ে রাখার চেষ্টা করে যাচ্ছেন কিছু প্রশিক্ষক ও সংগঠক। বিস্তারিত নাসির উদ্দিন উজ্জ্বলের রিপোর্টে। শিশির ভেজা ভোরে সরব মুন্সিগঞ্জ স্টেডিয়াম, দুরন্ত শিশু কিশোরদের পদচারণায় মুখরিত মাঠ, অনুশীলনে ব্যস্ত খেলোয়াড়রা। ওয়ার্ম আপের পরই খেলার নানান কলাকৌশল রপ্ত করার আপ্রাণ চেষ্টা, পায়ে পায়ে ফুটবল, গতি নিয়ে এগিয়ে চলা, মাঠে ঘাম জড়িয়ে ফুটবলকে আয়ত্তে এনে নিজেদের প্রস্তুত করছেন। এরপর বল নিয়ে ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন। লক্ষ্য ফুটবলের জাদুকর হয়ে সম্মান বয়ে আনা, তাই বল নিয়ে আত্মবিশ্বাসে ছুটছে প্রতিদিন। আমার স্বপ্ন হলো যে একদিন আমাদের জেলা টিমের থেকে আমি ন্যাশনাল টিমে খেলবো, মেসির মতন হয়ে পুরো বিশ্বকে কাঁপিয়ে দেব, বাংলাদেশের জন্য সম্মান আনবো, বাংলাদেশের জাতীয় টিমে খেলতে চাই। এত প্রতিকূল অবস্থার মধ্যেও নতুন সম্ভাবনার আশায় তৈরি হচ্ছে শিশু কিশোররা। তৃণমূল পর্যায় থেকে খেলোয়াড় বাছাই যাতে করা হোক, এটা আমরা চাই। ভালো ফুটবল তো হবই, এবং আমি চাইবো যাতে আমার সমবয়সী সবাই ফুটবল খেলে কিছু করতে পারে। লিগ টুর্নামেন্ট করতে হবে এবং সবচেয়ে বড় হলো পৃষ্ঠপোষকতা রাখতে হবে। আর পৃষ্ঠপোষকতা যদি ঠিকমতো এইখানে আবার সেই ফুটবলের দিকে দেওয়া হয়, আমি মনে করি যে আগের সেই স্বর্ণযুগ আবার ফিরে আসতে পারে। দরকার উঁচুমানের কোচ, পৃষ্ঠপোষকতার অভাব আর লিগ না হয় এখানকার ফুটবল কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারছে না। দায়িত্বশীলরাই বলছেন এই দায় জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের। আমার থেকে অভিজ্ঞ কোচের প্রয়োজন, যে একজন অভিজ্ঞ কোচ থাকলে আমি তার সাহায্য সহযোগিতা পাইতাম এবং তার কাছ থেকে কিছু শিখতে পারতাম। এই 5 বছরের অবহেলার দায় হচ্ছে আমাদের ফুটবল অ্যাসোসিয়েশনের। কারণ হচ্ছে ফুটবল অ্যাসোসিয়েশনের বারবার আমরা ডেট দিয়েও আমরা ব্যর্থ হয়েছি, আমরা খেলা দিতে পারিনি। চ্যালেঞ্জের মধ্যেই প্রায় 5 বছর ধরে চলছে মিজানুরের এই প্রশিক্ষণ কর্মসূচি। এই অনুশীলনে অংশ নেয়া 100 ফুটবলারের 16 জনই স্থান পেয়েছে জেলা দলে। জেলার বয়সভিত্তিক অন্যান্য টিমগুলোতেও অধিকাংশ খেলোয়াড় এই অনুশীলন থেকে উঠে আসা। নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ।
বঙ্গবন্ধু টি-20 কাপের খবর। বঙ্গবন্ধু টি-20 আসরের দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি হবে ঢাকা ও চট্টগ্রাম। এই ম্যাচে বিজয়ী দল জায়গা করে নেবে খুলনার বিপক্ষে ফাইনালে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দু দলের ম্যাচ শুরু হবে বিকেল 4:30টায়। এলিমিনেটরে বরিশালকে হারিয়ে কোয়ালিফায়ারের জায়গা করে নিয়েছে স্বাগতিকটা। আসরের শুরুতে অবশ্য বেশ ধাক্কা খেয়েছিল ঢাকা। টানা 3 ম্যাচে হেরেছিল মুশফিকের দল, তবে পরে দারুণভাবে ঘুরে দাঁড়ায় তারা। টানা 4 ম্যাচ জিতে প্লে অফে তৃতীয় দল হিসেবে জায়গা করে নিয়েছিল। অন্যদিকে পুরো আসরে অসাধারণ ক্রিকেট খেলেছে গাজী গ্রুপ চট্টগ্রাম। বোলিংয়ে মুস্তাফিজের নেতৃত্ব আর ব্যাটিংয়ে লিটন সৌম্যের অবদান, একরকম আসরে অপ্রতিরোধ্য দল হয়ে উঠেছিল তারা। তাই তো 8 ম্যাচের মধ্যে 7টিতে জিতে শীর্ষ দল হিসেবে কোয়ালিফায়ারে নাম লিখিয়েছিল। ফুটবলে দলবদলের আনুষ্ঠানিকতা সারল বসুন্ধরা কিংস। কোচ অধিনায়ককে সঙ্গে নিয়ে অনেকটা সাদামাটাভাবে এবারের দলবদল সম্পন্ন করলেন টিম অফিসিয়ালরা। একই দিন দলবদল করেছে উত্তর বারিধারা ও পুলিশ এফসি। আসন্ন মৌসুমে সবাই ভালো দল গড়েছে, তাই টুর্নামেন্ট যথেষ্ট প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে মত তাদের। কোচ আর অধিনায়ককে নিয়ে দলবদলের একেবারেই সাদামাটা আনুষ্ঠানিকতা বসুন্ধরা কিংসের। করোনা পরিস্থিতির সঙ্গে বলার মতো নতুন কোনো ফুটবলার দলে না ভেড়ানোই এই পথে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা। এই মৌসুমের জন্য 35 ফুটবলার রেজিস্ট্রেশন করেছে বসুন্ধরা কিংস। সেখানে চমক 2 ব্রাজিলিয়ান জনাথন আর রবসন। এছাড়াও আর্জেন্টাইন রাউল আর ইরানিয়ান ডিফেন্ডার খালেদের উপর নজর থাকবে সবার। সঙ্গে জাতীয় দলের 14 ফুটবলার নিয়ে ওরাই ফেভারিট। আমাদের দলে দারুণ কিছু ফুটবলার আছে, সেটা দেশি ও বিদেশি সমন্বয়ে। গেল 3 মাস ধরে আমরা প্রস্তুতি নিচ্ছি, তার উপর বেশ কিছু প্রস্তুতি ম্যাচও খেলেছি। আশা করছি আমাদের মৌসুমটা দারুণ কাটবে। ফরেন প্লেয়ারদেরকে কে হেল্প করবে, অ্যাসিস্ট করবে কে? লোকাল প্লেয়ারদের। তো আমরা চেয়েছি যে লোকাল প্লেয়ার যাতে ভালো লোকাল প্লেয়ার ভালো তারা অ্যাসিস্ট করবে, আবার তারা যখন খেলবে আমাদের লোকাল প্লেয়ার অ্যাসিস্ট করবে। সুতরাং এই যে কম্বিনেশনটা হবে, বেস্টদের কম্বিনেশনটা, সেটা মিলে আমরা ভালো কিছু করতে পারবো। এদিন দলবদলের আনুষ্ঠানিকতা সেরেছে উত্তর বারিধারা আর বাংলাদেশ পুলিশ। আর্থিক টানাপোড়েন সহ নানা কারণে মাত্র 25 ফুটবলার নিবন্ধন করেছে বারিধারা। তবে আরও 5 জন ফুটবলার দলে নেওয়ার পরিকল্পনা আছে তাদের। এখন দলবদলটা মূলত হচ্ছে কিছু ক্লিয়ারেন্স আর হয়েছে ফরেনদের জন্য। আর বিগত যেটা 19-20-এ যারা ছিল তারা ওই ক্লাবেই আছে। আমি ওদেরকে নিয়েই ওইখান থেকে কিছু 7-8টা প্লেয়ার বাদ দিচ্ছি, আর যারা আছে তাদেরকে নিয়ে ফরেন প্লেয়ার গতবারগুলো আমি রাখি নাই, আমি সবই নতুন ফরেন নিয়ে যাতে টিমটা আরও শক্তিশালী হয় সেই বিবেচনাতেই আমি টিমটা করছি। 2020-21 মৌসুমের দলবদলের আনুষ্ঠানিকতা শেষ হবে 15 ডিসেম্বর। এর আগে এখন পর্যন্ত নিজেদের গুছিয়ে নিয়েছে শেখ জামাল সহ 4টি ক্লাব। এসএম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ফসলের ক্ষেতে রবি শস্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি, স্মৃতিসৌধ, জাতীয় পতাকা, জাতীয় ফুল শাপলা ও নৌকা এঁকেছেন বঙ্গবন্ধু প্রেমিক কৃষক আব্দুল কাদির। তার এই ভালোবাসার জমিনে লাল শাক ও সরিষার চারাগুলো দিনে দিনে বড় হচ্ছে, আর সাথে সাথে স্পষ্ট ও নান্দনিক হয়ে উঠছে বঙ্গবন্ধুর অবয়ব। প্রতিদিন শত শত মানুষ আসেন তার শৈল্পিক এই কৃষি দেখতে। সায়াম আকন্দের তোলা ছবি নিয়ে রিপোর্ট হারুনুর রশিদের। বঙ্গবন্ধু, স্বাধীনতা, নৌকা ও প্রকৃতি একই সূত্রে গাঁথা। অপরূপ প্রকৃতির লাল সবুজ ফসলের মাঠে রঙিন লাল শাক আর সরিষা রোপণ করে পরম মমতায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ও স্মৃতিসৌধ এঁকেছেন ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুল কাদির। বঙ্গবন্ধুর ছবির নিচে লাল শাকের নৌকা বাড়িয়েছে সৌন্দর্যের মাত্রা। লাল শাক ও সরিষার চারাগুলো বড় হচ্ছে আর স্পষ্ট ও নান্দনিক হয়ে উঠছে বাংলাদেশের স্থপতির অবয়ব। বঙ্গবন্ধুর প্রতি অগাধ ভালোবাসা থেকেই ফসলের এমন শিল্পকর্ম বলে জানালেন কৃষক আব্দুল কাদির। বঙ্গবন্ধুকে এতই ভালোবাসি, আর এই ভালোবাসাটা আমি যেহেতু কৃষক মানুষ, আমি তো আর মঞ্চে উঠিয়ে গিয়ে এই ভালোবাসার কথাটা বলতে পারি না। আমার ভালোবাসার প্রকাশটা আমি আমার ফসলের জমিতে এই বঙ্গবন্ধুর ছবিটা আমি আঁকলাম। আব্দুল কাদিরের ফসলের ক্ষেতে বঙ্গবন্ধু আর স্মৃতিসৌধ দেখতে দূর দূরান্ত থেকে মানুষ আসছেন। কৃষির শৈল্পিক বুনন দেখে বিমোহিত দর্শনার্থীরা। বঙ্গবন্ধুর ছবি সরিষা গাছ দিয়া লাল শাক দিয়া যে তৈরি করছে, এটা আমার জীবনে প্রথম দেখলাম। এখানে আসলে মনে হয় যে মুজিব আমাদের সামনে বেশি উঠে। সুন্দরতা বললে আমি শেষই করতে পারতাম না। বঙ্গবন্ধু স্মৃতিটা করছে, এই জন্য আরো বেশি আনন্দিত হচ্ছি। কৃষক মানুষ
এই খেটে খাওয়া মানুষ বঙ্গবন্ধুকে কত ভালোবাসে ওনার মাধ্যমে এটার বহিঃপ্রকাশ বলে আমি মনে করি। কৃষক আব্দুল কাদিরের এ ধরনের নান্দনিক ও সৃষ্টিশীল কাজে সবসময় সহায়তা করা হবে বলে জানালেন স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা। আর কৃষি কর্মকর্তা জানালেন বঙ্গবন্ধুর কৃষি পদকের জন্য আব্দুল কাদিরের নাম প্রস্তাব করা হবে। সামনের দিনগুলিতে যে কোনো প্রণোদনা এবং সরকারি বরাদ্দ আমরা কিন্তু এই কৃষককে তার যে অনবদ্য শিল্পকর্ম এটাকে আমরা উৎসাহিত করব। সামনে বছরের বঙ্গবন্ধু কৃষি পদকের জন্য তার নামের প্রস্তাবনা করব। আর কৃষি বিভাগ তার পাশে আছে, প্রযুক্তি দিয়ে উপকরণ সহায়তা দিয়ে আমরা তার পাশে থাকব। গত বছরও এমন শৈল্পিক কৃষির মাধ্যমে হইচই ফেলে দিয়েছিলেন কৃষক আব্দুল কাদির। হারুনুর রশিদ, সময় সংবাদ, ময়মনসিংহ। ভোরের সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ৪৯তম মহান বিজয় দিবস উদযাপনের অপেক্ষায় জাতীয় স্মৃতিসৌধে বীরদের শ্রদ্ধা জানাতে সব প্রস্তুতি শেষ। নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা, স্বাস্থ্যবিধি মানার উপর জোর নজরদারি। সম্ভাবনার পদ্মা সেতুকে ঘিরে স্বপ্ন বুনছেন দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের কোটি মানুষ। সেতু চালু হওয়ার আগেই বিনিয়োগ পরিকল্পনার তাগিদ। ৫৫ বছর পর চালু হতে যাচ্ছে চিলাহাটি হলদিবাড়ি রেলপথ। বৃহস্পতিবার হাসিনা মোদি ভার্চুয়াল বৈঠকে আনুষ্ঠানিক ঘোষণা, অপেক্ষায় নীলফামারীবাসী। এবং যুক্তরাষ্ট্রে শুরু হলো ফাইজার বায়োএনটেকের টিকা প্রয়োগ। নিউ ইয়র্কের একটি হাসপাতালের নার্স সান্দ্রা নিলেন প্রথম টিকা। ব্রিটেনে নতুন ধরনের করোনা ভাইরাস শনাক্ত। এই ছিল ভোরের সময়ে, সঙ্গে থাকুন সময়ে।